So everyone, thank you so very much for joining এবং I'm so grateful যে আপনি ঢাকায় জয়েন করেছিলেন। সেই ওয়ার্কশপের মধ্যে অনেকে অনেক দূর থেকে আসছেন, অনেকে ছুটি নিতে হয়েছে, অনেকে অনেক হার্ডশিপ এবং ওই দিন আবার ফ্যামিলি টাইম, শুক্রবার ফ্যামিলির সাথে থাকার সময়টা আপনি ব্যয় করেছেন লার্নিং এ। মোর ইম্পর্টেন্টলি আই এম টেকিং ইট অ্যাজ অ্যান অপরচুনিটি অ্যান্ড এ প্রিভিলেজ ফর মি। আই এম সো গ্রেটফুল টু ইউ, অল অফ ইউ, ফর দ্যাট। এবং আমি এটাও গ্রেটফুল যে আপনার কাছে আপনারা যারা আজকে জয়েন করেছেন এবং এটা শর্ট নোটিস ছিল। আমি আসলে আজকে হঠাৎ করে যখন আমি এটা আরেকটু পরে হয়তো স্টার্ট করতাম বা আরো কয়েকদিন পরে, কিন্তু আমি আজকে যখন সুযোগ মিলে গেল আমি মিথিলাকে জানিয়েছি যে লেটস গেট টু দিস, উই 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 ক্যান ওয়ার্ক অন দিস। সো এনিওয়ে, সো এখন আমরা যে বিষয়টা নিয়ে স্টাডি করব, যে বিইং এ মাল্টিপ্লায়ার। আহ, যে যে জিনিসটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে বিইং এ মাল্টিপ্লায়ার। এখন মাল্টিপ্লাই শব্দের অর্থ হচ্ছে যে গুণ করা, ঠিক আছে? তো গুণ করলে কি হয়? গুণ করলে নাম্বারটা বড় হয়, রাইট? সো মাল্টিপ্লাই শব্দের অর্থ গুণ করা বা বড় করা, রাইট? তো এখানে মাল্টিপ্লায়ার, লিডারকে মাল্টিপ্লায়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লিডারকে তার লিডারশিপটা বড় করতে হবে। এখন আহ, এখন আমি যদি আমার আমার লিডারশিপটাকে আমি বড় করতে চাই, তাহলে এটার মধ্যে প্রক্রিয়া কি কি? অফকোর্স আগে প্রথম শর্ত হচ্ছে যে আমি নিজেকে বড় করা। বড় করা বলতে আমি লম্বা হওয়া নয়, আমার জ্ঞানের বৃদ্ধি ঘটানো, আমার অভিজ্ঞতা বাড়ানো, জ্ঞান বাড়ানো, উইজডম বাড়ানো, স্কিল বাড়ানো, এবং নিজে চর্চাটা বাড়ানো, এবং নিজেকে লিডারশিপের মধ্যে বেশি এনগেজ করা। এটা একটা একটা ওয়ে হচ্ছে যে আমার লিডারশিপটা বড় বড় করা। বাট আমি আমাকে যতই ইমপ্রুভ করি না কেন, অফকোর্স আমি ইমপ্রুভ করতে হবে, তাহলে আমি ভালো কাজ করব। কিন্তু আমি যতই ইমপ্রুভ করি না কেন, এটা একটা নির্দিষ্ট জায়গার বাইরে কখনো যাবে না। এখন আমি যেই স্টাইলে লিড করতে চাই, সেটা যতক্ষণ পর্যন্ত আমার আশেপাশে যারা আছে তারা আমার লিডারশিপটা না বুঝবে, আমার লিডারশিপটা ধারণ না করবে, তাহলে তারা কখনো আমার ওয়েতে বা আমার ভিশন অনুযায়ী তারা কাজ করতে পারবে না। এখন আমি চাই, অফকোর্স আপনিও চান যে আপনার টিম মেম্বার সবাই আপনি যেভাবে লিডার মানে কাজ চান, আপনি যেভাবে কাজ করতে পছন্দ করেন, আপনি যেভাবে চান কোম্পানি গ্রো করবে সেভাবেই যেন সবাই কাজ করে। এটা আমাদের সবারই এক্সপেকটেশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি চান আপনার এমপ্লয়ি আপনার স্টাইলে কাজ করবে, এটা আপনি তাকে শিখাতে হবে। শুধু আবার শিখালেও হবে না, ওই মানুষটাকে বিশ্বাস করাতে হবে। ওই মানুষটা আপনাকে এমন ভাবে লিড করতে হবে তাকে, যেন সে নিজে থেকে বিশ্বাস করে যে আমার বস আমাকে যেটা শিখাচ্ছে আসলে এটা ইফেক্টিভ। ওকে, এটা আসলে ইফেক্টিভ, এটা আসলে কার্যকরী, এটা আসলে আমার বসের কথাটা শুনলে আমরা আসলেই ফলাফল পাবো। এই কথাটা যতক্ষণ বিশ্বাস ভিতর থেকে না আসবে, আপনি যতই সবাইকে ডেকে ফ্লোরের এক কোনায় বক্তব্য দেন না কেন প্রতিদিন, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন এই জায়গাটার মধ্যে আমার কোন কাজটা আগে করতে হবে? অবশ্যই রিলেশনশিপ বিল্ডিং, ট্রাস্ট বিল্ডিং। যাই হোক, এখন আমরা ওদিকে না গিয়ে আলোচনায়, তাহলে দেখা যাচ্ছে মাল্টিপ্লায়ার হওয়া বা লিডারশিপটাকে বড় করা, এটা পসিবল হচ্ছে যদি আমার মতো, আমার স্টাইলে, আমি যেভাবে বিলিভ করি, আমি যেভাবে লিড করি, সেই জিনিসগুলো, সেই মেকানিজমগুলো, সেই লিডারশিপ মেকানিজম অথবা রিসোর্সগুলো আমি অন্যকে দিচ্ছি। এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে মনে সংকীর্ণতা আছে। আমরা মনে করি আমি যা যা জানি সব যদি আমি শিখিয়ে ফেলি, তাহলে তো একটা বিগ প্রবলেম। বিগ প্রবলেম মানে হচ্ছে সবাই আমার মতো এক্সপার্ট হয়ে যাবে, আমার মতো স্মার্ট হয়ে যাবে, তখন আমার চাকরি নিয়ে টানাটানি হবে। অথবা আমি যে তাদের চেয়ে বেশি জ্ঞানী, তাদের চেয়ে বেশি বড়, এটা দেখাবো কি করে যদি তাদেরকে আমি সব শিখিয়ে দেই? সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, গ্রেট লিডাররা কখনো এটা চিন্তা করে না। যারা চিন্তা করে তাদের সম্পর্কে আবার তাদের টিম মেম্বাররাও এটা ওয়াকিবহাল থাকে, তারা টিম মেম্বাররাও জানে যে সেই লিডারটা সংকীর্ণ মনা। আমরা কাদেরকে পছন্দ করি? আপনি আপনার কথা চিন্তা করুন, ব্যক্তিগতভাবে আমরা উদার মনা মানুষদেরকে পছন্দ করি, যারা নিজেকে ত্যাগ করতে পারে, নিজের 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 সবকিছু ত্যাগ করতে পারে, অথবা যারা সর্বস্ব দিয়ে
অন্যজনের জন্য ট্রাই করে, ব্যক্তিগতভাবে আমরা এটা বিশ্বাস করি। তো সিমিলারলি আমরা ওই লিডারগুলোকে সবচেয়ে বেশি লাইক করি যে লিডারগুলো তার সর্বোচ্চ নিংড়ে দেয়। এটা সেই কর্পোরেট লেভেলে হোক বা এটা ফ্যামিলি লেভেলে হোক, এটা এটা সোশ্যাল লেভেলে হোক। এই কথাটার সাথে নিশ্চয়ই সবাই এগ্রি করেন, কারণ আমরা কেউ চাই না যে আমাকে কেউ একজন সংকীর্ণ মনা কেউ একজন আমাকে লিড করুক। এটা আমিও চাই না, আপনিও চাই না। তো সিমিলারলি আমি লিডারদেরকে সবসময় একটা কথা বলি যে অনেক সময় বলে যে আমি কিভাবে বুঝতে পারবো যে তাদের এক্সপেকটেশন কি। তা আমি বললাম যে আপনি নিজে চিন্তা করেন আপনার এক্সপেকটেশন কি আপনার বসের কাছ থেকে। আপনার যেই রকম এক্সপেকটেশন আছে আপনার বসের কাছ থেকে, আপনার টিম মেম্বারদেরও সেই সেম এক্সপেকটেশন আছে ফ্রম ইউ। ইয়েস, আপনি ওদের কাছ থেকে কাছে যাওয়ার চেষ্টা করবেন, ওদেরকে আরো বোঝার চেষ্টা করবেন। দিস ইজ ট্রু, ইউ হ্যাভ টু ডু ইট। বাট প্রাইমারিলি আমি কিভাবে বুঝতে পারবো যে আমি কতটুকু দিব? আমি যতটুকু আমার বসের কাছ থেকে চাই ঠিক মিনিমাম ততটুকু আমিও আমার এমপ্লয়ীদেরকে, টিম মেম্বারকে দিতে হবে। সো মাল্টিপ্লায়ার এই ওয়ার্ডটা হচ্ছে যে মানে just গুণ করা, বা যে গুণ করে সে হচ্ছে মাল্টিপ্লায়ার। এখানে মাল্টিপ্লায়ার মানে হচ্ছে যে বড় করা, লিডারশিপটাকে বড় করা। সো আমরা আজকে যে জায়গাটাতে ফোকাস করবো, আমরা অবশ্যই পুরো প্রোগ্রামটাতে ওয়ার্কশপে আমরা এটা নিয়েই কাজ করেছি। এবং একটা মেইন ফিলসফি ছিল যে লিডারশিপটাকে বড় করতে হলে অন্যদেরকে লিডার করে তুলতে হবে, আমার লিডারশিপগুলো তাদেরকে শেখাতে হবে। তো আজকের টপিকেও আমরা মোর অফ ফোকাস করব যে বিইং এ মাল্টিপ্লায়ার, একজন কিভাবে আমি একজন মাল্টিপ্লায়ার হতে পারি। এখন আমি যদি একজন ভালো মাল্টিপ্লায়ার হতে চাই, আমাকে কিছু ফর্মুলা ফলো করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল শিফট ফ্রম অ্যান্সার্স টু কোয়েশ্চেন। যদি আমি ভালো লিডার হতে চাই এবং অন্যদেরকে আমার লিডারশিপ গুলো শিখাতে চাই, একটা কোয়েশ্চেন মানে করার মতো একটা ভালো কালচার গড়ে তুলতে হবে, যে শিফট ফ্রম অ্যান্সার টু কোয়েশ্চেন। এখানে শিফটিং ফ্রম আনসার টু কোয়েশ্চেন বলতে বোঝায় যে কিছু লিডার আছে যখন সব প্রবলেমের সলিউশন সে দিয়ে দেয়, এতে হয়তো দেখতে বেশ ভালো লাগে, ও লিডার আমি যখন এই প্রবলেমে পড়ি আমাকে সব সলিউশন অ্যান্সার দিয়ে দিচ্ছে, ও মাই লিডার ইজ ভেরি জেনারাস। এটা এক সেন্সে ওকে, বাট আরেক সেন্সে সে আসলে আপনার উপকার করছে না, সে আপনাকে ড্যামেজ করে দিচ্ছে। কারণ আপনি যখন সবসময় অ্যান্সার দিবেন তাহলে সে অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকবে আপনার, অর্থাৎ যখনই কোনো প্রবলেমে পড়বে আপনাকে ছাড়া তার প্রবলেম সলভ করতে পারবে না। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, ক্যান ইউ বি অলওয়েজ দেয়ার? আপনি কি আপনার আম, আপনার সবার সব সময় সব জায়গায় থাকতে পারবেন আপনি? আল্লাহ কি পারেন সব জায়গায় সব রকম? আল্লাহ থাকেন, কিন্তু কিভাবে থাকেন? আল্লাহও কিন্তু তার প্রতিনিধি ক্রিয়েট করে থাকেন। একটা মজার উদাহরণ দিই, যেমন মাম ছবিটার মধ্যে এরকম একটা একটা মেয়ে ধর্ষিতা হয়, তো মা প্রতিশোধ নিতে যায় আর কি। তো ও একজন গোয়েন্দার, নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় করেন গোয়েন্দার মধ্যে, গোয়েন্দার পরামর্শ নেয় আর কি, বিভিন্ন পরামর্শ নেয়, বিভিন্ন ধরনের ইনফরমেশন নেয়। তখন একদিন গোয়েন্দা তাকে বলতেছিল আর কি, মাকে, শ্রীদেবী অভিনয় করেছিলেন মায়ের চরিত্রে, তো মাকে বলতেছিলেন যে মানে ভগবান আপনার আপনার সহায় হবেন। তো মা তো খুবই অ্যাংরি, ভগবানের উপরও অ্যাংরি, কারণ হচ্ছে তার মেয়েটা খুব বিপদে পড়েছে। বললো যে সে খুব অ্যাংরি হয়ে বলল যে ডিকে সাহেব, মা সব মানে ভগবান সব জায়গায় থাকে না। তো তখন নওয়াজুদ্দিন সিদ্দিকী খুব সুন্দর করে উত্তর দিলেন, বলে যে আমি জানি ভগবান সব জায়গায় থাকে না, এই জন্যই তো মা ক্রিয়েট করছে, যাতে মারাই ভগবানের কাজগুলো বিভিন্ন জায়গায় করতে পারে। সো এই যে ইন্টারেস্টিং, যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সব জায়গায় থাকতে পারবেন না অ্যাজ এ লিডার, কারণ আপনি তো একজন হিউম্যান বিং। আপনি যদি মনে করেন আপনার মনে করেন আপনার লিডারশিপের আন্ডারে 10টা ফ্লোরে কাজ হয়, আপনি 10টা ফ্লোরে 10টা মানে 1000 মেশিনের সামনে একসাথে থাকতে পারবেন? কখনোই পারবেন না। তখন আপনি আপনার মতো, ওই যে আল্লাহ যেমন মা ক্রিয়েট করেছে তার তার কিছু দায়িত্ব পালন করার জন্য আপনাকেও লিডার ক্রিয়েট করতে হবে, যাতে আপনি ওখানে না থাকলেও আপনার হয়ে সামওয়ান এলস লিড করে আপনার মতো করে আপনার স্টাইলে। সো এখন সেটা করতে হলে মানুষকে এম্পাওয়ার করতে হবে। এখন এম্পাওয়ার করা মানে হচ্ছে আমরা বেশিরভাগ জায়গায় আমাদের এমপ্লয়ীদেরকে কোয়েশ্চেন করতে দিতে চায় না, স্বাধীনভাবে চিন্তা করতে দিতে চায় না, কারণ ভয় হচ্ছে যদি স্বাধীনভাবে কোয়েশ্চেন করতে দিই সে সবকিছু লার্ন করে ফেলবে, অথবা আমার উপর মাতবরি করবে, অথবা অথবা আমার আমাকে 100% মানে আমার উপর ডিপেন্ডেন্ট হবে না। কিন্তু গ্রেট লিডাররা, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তাদেরকে এম্পাওয়ার করা। তো আপনি ইউ হ্যাভ টু শিফট ফ্রম অ্যান্সার টু কোয়েশ্চেন। এই কথাটার অর্থটা হচ্ছে আপনি অ্যান্সার কম দিবেন, কোয়েশ্চেন বেশি করবেন, এবং তাদেরকে কোয়েশ্চেনের মাধ্যমেই
হেল্প করবেন। ঠিক আছে, কোয়েশ্চেনের মাধ্যমে। যেমন এই যে আমরা যদি আমরা যখন সক্রেটিস যে কাজটা করতেন, সক্রেটিস কিন্তু ডাক্তার ছিলেন না, কিন্তু সক্রেটিস মানুষের চিকিৎসা করতেন। তো সক্রেটিস যেটা করতেন, কোয়েশ্চেন আফটার কোয়েশ্চেন করতেন, এবং এই কোয়েশ্চেনের মাধ্যমে মানুষটাকে হেল্প করতেন, যেখানে একদম রাইট যে প্রবলেমটা, ওই প্রবলেমে যাওয়ার জন্য। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সক্রেটিস যে জিনিসটা প্রুভ করতেন সেটা হচ্ছে যে সব প্রবলেম হচ্ছে মনে, সব প্রবলেম হচ্ছে আপনার চিন্তায়। তো তো ওই জায়গাটার মধ্যে, যেমন একটা কথা বলা হয় যে আপনার একজন যখন বারবার ডায়রিয়া হচ্ছিল, ডাক্তারের কাছে আসতেছে, ডায়রিয়া কলেরা হচ্ছে বারবার। তো একদিন সে আম, তখন ডাক্তার একদিন প্রেসক্রিপশন দিলেন হচ্ছে চোখের ড্রপ, আই ড্রপ। এখন সে খুব রেগে গেল, ভাই আমার হয়েছে ডায়রিয়া, আপনি দিলেন আই ড্রপ, বলে যে আপনার চোখেই তো প্রবলেম। আপনি আপনি ময়লা বা আনহাইজেনিক বা ওখানে এই অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় খাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন না, বা আপনি হাইজিন মেনটেন করতেছেন না, এটা দেখতে পাচ্ছেন না। সুতরাং আপনার পেট ফিক্স করতে হলে আপনাকে আগে চোখ ফিক্স করতে হবে। তো ব্যাপারটা অনেকটা একই রকম। তো আপনাকে মনে মনে রাখতে হবে, পৃথিবীতে আজকে যত কিছু এসছে, সব কিছু এসছে কোয়েশ্চেন থেকে। সো আপনার টিম মেম্বারদেরকে, এমপ্লয়ীদেরকে কোয়েশ্চেন করা বা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ তাদেরকে দিতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান, টু লিড লাইক এ মাল্টিপ্লায়ার। নাম্বার টু হচ্ছে ডিসপেন্স ইউর আইডিয়াস ইন স্মল ডোজেস। ডিসপেন্স ইউর আইডিয়াস ইন স্মল ডোজেস। আমাদের মধ্যে বেশিরভাগ লিডার আছে কি, ওকে আজকে যা চেঞ্জ হবে, চেঞ্জ হবে, সব কিছু কি করলাম, আমি আজকে একেবারে মিটিং ডেকে সব বলে দিলাম, তারপরে আমি আর দেখা সাক্ষাৎ নাই আমার। আমরা নতুন এমপ্লয়ি হায়ার করার সময় এই ভুলটা সিরিয়াসলি করি। আমরা কি করি, তাকে একেবারে 2 সপ্তাহ কম্পিউটার রুমে নিয়ে গিয়ে ওখানে কম্পিউটারের মধ্যে যত ট্রেনিং গুলো আছে সব ওয়ান আফটার অ্যানাদার শেষ করে যায়। এখন সে কোনোদিন ফ্লোরেও আসেনি, মেশিনও দেখে নাই, কোনো কিছু দেখে নাই, আমরা তারা একের পর এক শুধু কম্পিউটারে ট্রেনিং শেষ করতে দিচ্ছি। এবং যখন সে 10টা 20টা ট্রেনিং করেছে এবং সাইন দিয়ে ফেলেছে, সাইন করেছে, আমি বলছি ও ইউ আর রেডি নাও, ইউ গো টু ওয়ার্ক, এবং গিয়ে দেখি যে সে কিছুই পারে না। কারণ হচ্ছে তাকে শুধু আমি আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমি তাকে যদি এইভাবে করতাম, একটা এসওপি সে কম্পিউটারে শেষ করেছে, এটা ফাইন, একটা একটা ট্রেনিং, তারপর তাকে ওই রিলেটেড কাজটা গিয়ে ফ্লোরে গিয়ে প্র্যাকটিস করতে দিতাম। তারপর সে যখন ওই জিনিসটা মোটামুটি একটু আয়ত্তে এসে গেছে, দেন ব্রিং টু দ্য নেক্সট ট্রেনিং অ্যান্ড অ্যাপ্লাইড। সো একসাথে এরকম কি করলে হবে যে আপনাকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় 7 দিনের, যে এত কষ্ট করে প্রত্যেক দিন বা প্রত্যেক বেলায় খাওয়ার দরকার কি, আমাকে 1 সপ্তাহের জন্য যে 21টা ট্যাবলেট দিয়েছে এক বেলায় খেয়ে ফেলি, এটা কি সম্ভব? সম্ভব না। তো এক ভালো লিডার হতে গেলে স্মল ডোজ দিবেন। ওই যে ডাক্তার যেমন আপনাকে 21টা ট্যাবলেট দিয়েছে 7 দিন ধরে খাওয়ার জন্য, এটা যদি আপনি এক এক বেলায় খেয়ে ফেলেন, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। ঠিক আছে। সো অ্যাজ এ লিডার স্মল ডোজ দিবেন, অর্থাৎ ছোট ছোট মাইক্রো লার্নিং, মাইক্রো টিচিং, এই জিনিসটা খুবই খুবই জরুরি। কারণ মানুষকে শিখে এটা অ্যাপ্লাই করতে হবে, শিখে অ্যাপ্লাই করতে হবে, শিখে অ্যাপ্লাই করতে হবে, এবং সেখান থেকে লার্ন করতে হবে। তো একসাথে অনেক অনেক লিডাররা তো লেজি, লেজি যার কারণে, যেমন আমেরিকান স্কুলগুলো কেন ভালো করছে বাংলাদেশের স্কুলের চেয়ে, বিকজ দে ফোকাস অন মাইক্রো লার্নিং। আর আমরা ফোকাস করি হচ্ছে ম্যাক্রো লার্নিং। আমরা কি করি, আমাদের ছেলে মেয়েদেরকে একেবারে বই পুস্তক দিয়ে সারা বছর পড়িয়ে 4 4 ঘন্টার একটা পরীক্ষা দেওয়ার জন্য 3 দিন ধরে একেবারে না খাওয়া ছেড়ে ঘুমাই না ঘুমাই পড়ে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আসলে লার্নিং কিছু হয়নি। কিন্তু আমেরিকাতে যে কাজটা করে, এজন্য আমি প্রায় সময় দেখি না যে, বুঝতেই পারি না যে, আমার মেয়েকে জিজ্ঞেস করি, ওই যে দেশের স্টাইল এখনো মাথায় আছে তো, এই তোর ফাইনাল পরীক্ষা হয়নি বা হয়ে গেল, তো আমি তো তোকে কোনো পড়তে দেখলাম না। বলে যে না, আমার প্রিপারেশন ছিল। অর্থাৎ তারা নর্মাল, রেগুলার, মানে এটা প্রত্যেক মাসে তো পড়ে এসছি, প্রত্যেক সপ্তাহে পড়ে এসছি, ওইটার উপর ভিত্তি করেই ওটা ওটা পরীক্ষা দিচ্ছে। মাইক্রো লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ছোট 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 ছোট, তো মনে রাখতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি স্মল ডোজে, অর্থাৎ অল্প অল্প করে শিখাবেন, বাট এটা যেন প্র্যাকটিক্যাল হয়। দেন এক্সপেক্ট কমপ্লিট ওয়ার্ক। আরেকটা মেন্টালিটি ঢুকিয়ে দিতে হবে যে আমাদের মধ্যে, যেন এটা আমরা অভ্যাস গড়ে তুলি, কোনো কাজ স্টার্ট করলে এটা শেষ করতে হবে, কোনো কাজ স্টার্ট করলে শেষ করতে হবে। কিন্তু অনেক লিডার আছে, এটা শুরু করে দেয়, এটা শুরু করে দেয়, এটা শুরু করে দেয়, এটা শুরু করে দেয়, এখানে প্রায়োরিটি জিনিসটা সে করে না, প্রায়োরিটিও করে না, আবার কমপ্লিট করার মানসিকতা। তো আমাদের এমপ্লয়ীদেরকে এই সেন্সটা দিতে হবে, ইফ ইউ স্টার্ট সামথিং ইউ হ্যাভ টু ফিনিশ ইট।
তাহলে আমরা এখানে তিনটা বৈশিষ্ট্য পেলাম, খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, অথচ এগুলো সিম্পল কিছু কথা। ফার্স্ট হচ্ছে যে একটা কোয়েশ্চেন আনসারের কালচার গড়ে তুলতে হবে, যেখানে মানুষ ফ্রি থিঙ্কিং করতে পারবে। এবং এটা ফ্রি থিঙ্কিং মানে আবার এই নয় যে আপনি বসকে ডিসরেসপেক্ট করবেন, ব্যাপারটা সেরকম নয়। এটা হচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট, উইদিন দ্য রেসপেক্ট, রেসপেক্টিভ কালচার, রেসপেক্টফুল কালচার। এখানে আমি সবাই যেন, মানে থিঙ্কিংটা আমি এম্পাওয়ার করব, সবাই কোয়েশ্চেন আনসার করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে লিডারকে স্মল ডোজে দিতে হবে। আপনি একেবারে সে তাকে সবগুলো একটানে পড়াই ফেললেন। যেমন আমরা ঢাকায় ওয়ার্কশপ যখন করি, পারি না সেটা মাইক্রো লার্নিং করতে, কারণ একদিনেই সব করতে হয়। কিন্তু আমার লম্বা কোর্সগুলো কিরকম, এটা হচ্ছে ম্যাক্রো লার্নিং, আই মিন মাইক্রো লার্নিং। খেয়াল করেছেন যে প্রতিদিন একটা হাফ অ্যান আওয়ারের লেকচার, 20 মিনিটসের লেকচার। আমি চাইলে এটা করতে পারতাম তো যে ভাই পুরো সপ্তাহের একেবারে 3 ঘন্টার একটা লেকচার দিয়ে আর এক সপ্তাহ নাই। দ্যাট ইজ নট গোনা ওয়ার্ক দ্যাট মাচ। যেমন আমি এই যে ওয়ার্কশপটা আবার এখন আজকে কেন লাইভটা নিচ্ছি, বিকজ নর্মালি ওয়ার্কশপে কোনো লাইভ নেওয়া হয় না, পরবর্তীতে কেউ নেয় না, এটা আমিও নিতাম না। কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে আমি মনে হচ্ছে যে আমি যদি এটা হবে অনেকটা রাবার ব্যান্ড টেনে আমি বড় করলাম, এটা ছেড়ে দিলাম, পরে রাবার ব্যান্ড আগের জায়গায় চলে গেল। তো আমি এখন যে কাজটা করছি যে সেটা হচ্ছে আপনাকে একটা পজ দিয়েছি, আপনি কিছু যিনি এগুলো নিয়ে ভাবতে পেরেছেন, আপনার একটা পিডিএফ ছিল, সেটা নিশ্চয়ই একটু আই হোপ যে স্টাডি করেছেন, পড়ার চেষ্টা করেছেন। আপনি যেগুলো এই ক্লাসে থাকার সময় মেন্টাল এবং ফিজিক্যাল নোট যেগুলো নিয়েছেন সেগুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করেছেন। আবার এর মধ্যে মাঝখানে যে গ্যাপটা পেয়েছেন সেটা আপনি মনের মধ্যে প্রসেস করেছেন, প্লাস যখন আপনি কাজে ফিরে গেছেন ওখানে হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। নাও আবার যখন আজকে এসে আমরা আবার সেই পড়াগুলোকে রিভিউ করছি বা ওই রিলেটেড কথাগুলো বলছি, তাহলে এটা সবকিছু মিলে আপনার মধ্যে একটা উইজডম ক্রিয়েট করছে। সো দ্যাট ইজ দ্য প্রসেস। সো এবং আমাদের মনে রাখতে হবে, যে কাজ শুরু করি না কেন সেটা কমপ্লিট করার মানসিকতা আমাদেরকে রাখতে হবে। ওকে, সো এখন ক্রিয়েট এ কালচার অফ কিউরিওসিটি। এখন আমরা নর্মালি যে কাজটা করি, যখন আমাদের এমপ্লয়ীদেরকে আমরা কোয়েশ্চেন আনসার বা নিজের আইডিয়া জেনারেট করতে দেই না বা তাদের আইডিয়া নেই না। সো এরকম একটা কথা বলা হয়, যখন আপনি কোয়েশ্চেন করতে দিবেন না, একটা দিন আসবে যখন আপনার ওখানে কোয়েশ্চেন করারও কেউ থাকবে না, প্লাস আইডিয়া জেনারেট করার কেউ থাকে না। সুতরাং আপনাকে মাল্টিপ্লায়ার হওয়ার জন্য, আপনার জন্য কিউরিয়াস একটা এনভায়রনমেন্ট, সবাই জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, ফোকাস করতে চায়, একটা কিউরিয়াস কালচার ডেভেলপ করা। এখানে কিউরিয়াস মানে আবার কারো সমালোচনা করার জন্য নয়, কাউকে অ্যাটাক করার জন্য নয়, ব্যাপারটা সেরকম নয়। নেক্সট হচ্ছে এম্পাওয়ার ডিসিশন মেকিং। সবাই যেন কিছু ডিসিশন মেক করে। কারণ ওই যে বললাম, যেমন মনে করেন আপনি অ্যাজ এ লিডার, কিছুক্ষণ আগে বললাম যে আপনি সব জায়গায় থাকতে পারবেন না, এটা হচ্ছে ওয়ার্ডসও হতে পারে। ওয়ার্ডস কিরকম, ধরেন আপনি অসুস্থ হয়ে 2 সপ্তাহের জন্য হসপিটালে চলে গেলেন, যে আপনার এমন অবস্থা যে আপনি ওখান থেকে কোনো ফোন টোন রিসিভ করতে পারবেন না বা ডিসিশন দিতে পারবেন না। এখন আপনার জন্য কি 2 সপ্তাহ প্রোডাকশন ফ্লোর ওয়েট করে থাকবে? কোম্পানি ওয়েট করে থাকবে? কোম্পানি কোনো কিছু বন্ধ হবে? আপনি এটা কুইক, এটা কি আসলে সম্ভব যে আমি 2 সপ্তাহের জন্য কোম্পানিকে মানে কোম্পানির সমস্ত অপারেশন পজ করে দিই বিকজ লিডার হসপিটালে? এটা সম্ভব না। ঠিক আছে, এটা তো আর মুভি দেখা নয় যে ঠিক আছে এই মুভিটা এখন দেখলাম না, 2 সপ্তাহ পরে দেখবো। এটা এই ব্যাপারটা সেরকম নয়। তো সুতরাং শো মাস্ট গো অন। লিডার থাকুক আর না থাকুক, শো চালু থাকতে হবে। শো চালু থাকতে হবে। এখন এখন সেটা কিভাবে চালু থাকতে হবে? যেমন অ্যাপল, স্টিভ জবস যখন মারা গিয়েছিলেন, অনেকের ধারণা ছিল যে স্টিভ জবসকে এমন গুরু মেনটেন করা হয়েছে যে অ্যাপলের মধ্যে, যে স্টিভ জবসের মৃত্যুর পরে অ্যাপল কলাপস করবে। কিন্তু সেটা করে নাই। কেন করে নাই? কারণ স্টিভ জবসরা জানতেন যে তার মতো করে লিডার তৈরি করে যেতে হবে, এবং তার যেই লিডারশিপ ভিশন আছে সেটা দিয়ে একটা ভালো কালচার তৈরি করে যেতে হবে, এবং মানুষকে এম্পাওয়ার করে যেতে হবে। উই হ্যাভ টু এম্পাওয়ার পিপল, সো দ্যাট লাইক আমি যদি এম্পাওয়ার না করি, আমি যদি মনে করেন আমার আমার অনেক সময় অনেক বাবা কি করেছে, জাস্ট বাবা দিয়ে উদাহরণ দিই, বাবা কি করেছে, ও আমার ছেলেটা এত কষ্ট করার দরকার নেই, সে সব কিছু ম্যানেজ করে দিচ্ছে, ছেলেকে সব কিছু ইজি করে দিচ্ছে। পরে দেখা গেল যে বাবা অনেক কষ্ট করে অনেক সম্পদ, অনেক কিছু অ্যাচিভ করেছে, কিন্তু বাবার মৃত্যুর পরে এভরিথিং ইজ গন। ওয়াই? বিকজ বাবা তাকে টিচ করেনি, এম্পাওয়ার করেনি,
কিভাবে এটা মেনটেন করতে পারবে, মেনটেন করতে পারবে। সো ইট ইজ, এরকম হাজার হাজার উদাহরণ আছে কোম্পানির ক্ষেত্রেও, যে দেখা গেছে যে লিডার অনেক কষ্ট করে কোম্পানিটা ক্রিয়েট করেছে, বাট এট সাম পয়েন্ট এভরিথিং ইজ গন, everything is gone because the things are not moving because he doesn't have the skill. So এটা মনে রাখতে হবে, ডিসিশন মেক করা, ডিসিশন মেক করতে দেয়া। হ্যাঁ, আমি বলছি না যে সব ডিসিশন সে মেক করবে, বাট এট সাম পয়েন্ট তারা যেন ডিসিশন মেক করে, বিকজ আদারওয়াইজ ইন ইউর অ্যাবসেন্স লিডারশিপ উইল স্টপ। সো নেক্সট হচ্ছে যে সেট হাই এক্সপেকটেশন অ্যান্ড প্রোভাইড সাপোর্ট। এখন আপনি আপনার এমপ্লয়ীদের কাছ থেকে এক্সপেকটেশনটা হাই করতে হবে। সেটা এক্সপেকটেশন হাই অফিসে বসে এক্সপেকটেশন করলে হবে না, সেটা থ্রু দ্য ডিসকাশন, তাদেরকে ইমপ্রুভ করে, তাদেরকে ডেভেলপ করে, তাদেরকে বড় হতে হেল্প করে, তাদের লিডারশিপ শিখতে হেল্প করে, তাদেরকে স্কিল ডেভেলপ করিয়ে তাদেরকে এই এক্সপেকটেশন দিতে হবে, আই এক্সপেক্ট মোর ফ্রম ইউ। কিন্তু আমি যে শুধু এক্সপেক্ট করব তা নয়, আই উইল প্রোভাইড দ্য সাপোর্ট। দেন ফস্টার কন্টিনিউয়াস লার্নিং। সো একটা কালচার ক্রিয়েট করতে হবে যেখানে, যে কাইজান বলে জাপানিজ, যেটা মাইক্রো মাইক্রো প্রজেক্ট লার্নিং, যেটা কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস লার্নিং। যে যদিও বা আমার অলওয়েজ ট্রেনিং এর ব্যবস্থা করা, অলওয়েজ মেন্টরিং করা, সাপোর্ট করা, একটা লার্নিং এনভায়রনমেন্ট। এবং যখন হয় উই হ্যাভ দ্য প্রবলেমস, এই যে মিস্টেক্স, এগুলো থেকে লার্ন করার একটা কালচার তৈরি করে দেয়া। দেন এনকারেজ কোলাবোরেশন অ্যান্ড নলেজ শেয়ারিং। এই যে এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে এনকারেজ কোলাবোরেশন অ্যান্ড নলেজ শেয়ারিং। আমাদের দেখবেন আমরা ওই ছোটবেলা থেকে আম, কিছু কালচার গড়ে উঠছে আমাদের মধ্যে। একটা জিনিস খেয়াল করেছেন যে ভালো স্টুডেন্টটা আমাদের এরকম হতো না যে মানে সে অনেক কিছু তার কাছে নোট আছে বা পড়াশোনা করেছে, সে অন্যজনের সাথে শেয়ার করতো না, কারণ অন্যজন ফার্স্ট হয়ে যাবে। তখন যখন আমাদের ডিভিশন সিস্টেম ছিল, তারপরে স্ট্যান্ড করার ব্যাপার ট্যাপার ছিল, এটা আমেরিকা বুঝতে পেরেছে অনেক আগে। এই জন্য আমেরিকা ডিভিশন সিস্টেম থেকে সরে এসে গ্রেডিং সিস্টেমে চলে এসছে। গ্রেডিং সিস্টেমে চলে আসার কারণ হচ্ছে যে এখন সবার টার্গেট জিপিএ 4 বা 5 পাওয়া, কারোর সাথে কম্পিট করা নয়, নিজের সাথে নিজে কম্পিট করছে, আরেকজনকে ডাউন করে কম্পিট হওয়ার দরকার নেই। এখন বরঞ্চ স্টুডেন্টদেরকে হেল্প করছে, কারণ তারও জিপিএ 5 পাইতে হবে, ও জিপিএ 5 পাওয়ার চেষ্টা করতেছে। তো এমন, তো এই যে ব্যাপারটা, যে আমাদের কোলাবোরেশন, কোলাবোরেশনটাকে স্টাবলিশ করা এবং নলেজ শেয়ারিং, এই মানসিকতা, এই কালচার ক্রিয়েট করতে হবে। এমপ্লয়ীদেরকে বোঝাতে সমর্থ হতে হবে যে তুমি নলেজ নিয়ে বসে থাকলে হবে না, ইউ হ্যাভ টু শেয়ার ইট উইথ আদার্স, দ্যাটস হাউ উই ক্যান গেট দ্যাট গুড টিম রেজাল্ট। এটা যেন মানসিকতার মধ্যে আনা যায়। মূল কথাটা হচ্ছে যে এখানে যত কিছুই করছি, মানসিকতার পরিবর্তন ঘটানো, এবং গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, নট ডেস্ট্রাকটিভ ফিডব্যাক। ডেস্ট্রাকটিভ ফিডব্যাক মানে হচ্ছে যে ক্রেজি সমালোচনা করা, ব্লেম করা, ওকে, কাউকে আন্ডারমাইন করা, কাউকে ছোট করা, সেটা হচ্ছে ডেস্ট্রাকটিভ ক্রিটিসিজম অথবা ডেস্ট্রাকটিভ। সো বাট কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ মানে হচ্ছে যে when you are discussing with someone about his problem অথবা any problem there, ফার্স্ট সেট আপ গোল। যে গোলটা সেট আপ করেন, তাকে বলেন যে আমরা এখানে, ঠিক আছে হয়তো তোমার একটা মিস্টেক নিয়ে আলোচনা করব, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে এখান থেকে লার্ন করা এবং এখান থেকে ওয়ে আউট করা, একটা ওয়ে ফাইন্ড করা, সো দ্যাট উই ক্যান ডু বেটার, সো দ্যাট উই ক্যান ডু এ গ্রেট জব, সো দ্যাট উই ডোন্ট হ্যাভ দ্য মিস্টেক ওভার এগেন, এই মিস্টেকটা যাতে আমার না থাকে। তো এটা আমাদের অলওয়েজ মানসিকতার মধ্যে রাখতে হবে। এখানে মূল যে জিনিসটা হচ্ছে যে কালচারটা ক্রিয়েট করা, ওকে, সো এটা যেন মনে থাকে। তো দ্য মাইন্ড অফ এ মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার্স রিজেক্ট দ্য নোশন দ্যাট এ হিরোইক লিডার, এ লোন ইনোভেটর এবং সিঙ্গেল ব্রেন এট দ্য হেড অফ এ স্কুল ক্যান সলভ দ্য মোস্ট কমপ্লেক্স প্রবলেম। এটা আমি একটু ভেঙে ভেঙে বলছি, আমি জানি এটা একটু কমপ্লিকেটেড ওয়েতে লেখা। তো মাল্টিপ্লায়ার, যে অনেক লিডার দেখবেন, অনেক লিডার, অনেক ম্যানেজার দেখবেন, তারা হিরোইক হতে পছন্দ করে, মনে করে যে আই অ্যাম দ্য সলিউশন অফ টু অল প্রবলেম, আমি হচ্ছে যে সমস্ত প্রবলেমের সলিউশন, আমার কাছেই তোমাদের আসতে হবে, আমি ছাড়া তোমরা প্রবলেম সলভ করতে পারবে না, আমি একমাত্র সব কিছু ইনোভেট করব, আইডিয়া জেনারেট করব, আমার সিঙ্গেল ব্রেইনেই সব সমস্যার সমাধান। এই ধরনের মানসিকতা যাদের আছে, মাল্টিপ্লায়াররা তাদেরকে রিজেক্ট করে। মাল্টিপ্লায়াররা মনে করে যে লিডার হিরো হয় তার টিমকে নিয়ে, তারা সবাই একসাথে হিরো,
এবং তারা কখনো একা কোনো কিছু ইনোভেট করে না, তাদের সিঙ্গেল ব্রেইনে সবকিছু প্রবলেম সলভ করতে পারে না। তো এটা টুগেদারনেস এবং কোলাবোরেশন, ওয়ার্কিং টুগেদার ইজ দ্য মেইন টার্গেট। এখন এখন দুই ধরনের পিপল আছে। এক ধরনের দুই ধরনের লিডার আছে। এক ধরনের হচ্ছে মাল্টিপ্লায়ার, যেটা আমরা এতক্ষণ ধরে হওয়ার জন্য কিভাবে হব এটা নিয়ে ডিসকাস করছি। বাট অপোজিট একটা আছে, এটাকে বলে ডিমিনিশার। ডিমিনিশার মানে হচ্ছে যে তারা মোস্ট কেসেসে তারা ডেস্ট্রয়ার। এবং যারা মাইক্রো ম্যানেজিং ম্যানেজার যারা আছে তারা হচ্ছে ডিমিনিশার। তারা জাস্ট কোনো রকমের কাজটা শেষ করতে চায়, এবং এটা শেষ করতে গিয়ে প্রয়োজনে প্রয়োজনে এটা মাইক্রো ম্যানেজ শুরু করে, অর্থাৎ যাকে যেই সুবিধা দেয়া বা যাকে যেভাবে কনভিন্স করা যায়, টোটাল একটা টিম এফোর্ট না এনে সে ওই যে ব্রিটিশ স্টাইলে ডিভাইড অ্যান্ড রুল দিয়ে সে সাধারণত লিডারশিপটা চালায়। তো চলুন আমরা পার্থক্যটা আর একটু ক্লিয়ার করি, কারণ মাল্টিপ্লায়ার এবং ডিমিনিশারের মধ্যে পার্থক্যটা বুঝলে আমরা মাল্টিপ্লায়ারটা আরো বেটার ভালো বুঝতে পারবো। এখন মাল্টিপ্লায়ার যে কাজটা করে সেটা হচ্ছে দে হেল্প ইচ আদার, এবং তারা মনে করে যে টুগেদার দে ক্যান উইন, টুগেদার দে ক্যান অ্যাচিভ সামথিং। আর ডিমিনিশার যারা আছে তারা মনে করে যে আমাকে আমার টিম মেম্বাররাই ক্যারি করে যেতে হবে, আমি জাস্ট তাদেরকে ডিকটেট করব, অর্ডার দিব, তারা মানে তারাই আমাকে টেনে নিয়ে যেতে হবে, তারাই আমাকে উদ্ধার করতে হবে, তারাই, যেহেতু তারা আমার আন্ডারে কাজ করছে, তারাই প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে। এখন থ্রি ডিমিনিশিং লিডারশিপ বিহেভিয়ার টু ওয়াচ আউট ফর, যে জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যেগুলো ফলো না করেছে। বিইং আইডিয়া রিচ, অনেক দেখবেন অনেক লিডার, হ্যাঁ অনেক ওয়াইজ, ঠিক আছে, কিন্তু কিছু কিছু লিডারের মধ্যে প্রবলেম আছে। তারা মনে করে প্রত্যেকটা কিছুতে শুধু নিজের আইডিয়াটা দেওয়ার চেষ্টা করে। আমি বলছি না যে আপনি আইডিয়া জেনারেট করবেন না, ডেফিনেটলি আইডিয়া জেনারেট করবেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি আপনার আইডিয়া রিচ হিসেবে নিজেকে প্রকাশ করেন, প্রত্যেকটা জায়গায় আমি সব জানি, আমি সব পারি, আমার এই আইডিয়াটা, আমার মনে হয় এটা, তখন আপনি দেখবেন একটা সময় আপনার সামনে যারা আছে তারা আইডিয়া জেনারেট করা বন্ধ করে দেবে। কারণ তারা যে মেসেজগুলো পাবে, তাদের বস অহংকারী, তাদের বস সবকিছু নিজেরটাই শো আপ করতে পছন্দ করে, তাদের বস তাদেরকে গ্রো আপ করুক এটা চায় না। এই মেসেজটা যখন তাদের মাথায় গেঁথে যাবে এবং তাদের অন্তরে বিশ্বাস পরিণত হবে, তখন নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, এভরিথিং ইজ গোনা বি। সো ডোন্ট বি আইডিয়া রিচ। অনেক সময় ইভেন আপনার কাছে গ্রেট আইডিয়া থাকলেও সেটা আপাতত সরাই রেখে তাদেরকে জিজ্ঞেস করেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, ক্যান ইউ গিভ মি আইডিয়া। আপনি একটা সরাই রাখেন, ফার্স্ট লেট গিভ অল দ্য পিপল অপরচুনিটি টু সে হোয়াট দে ওয়ান্ট টু সে, দেন ইউ। এমনও হতে পারে যে আপনি মনে করছেন আপনার আইডিয়াটা বেশ ভালো, দেখবেন যে একটু যদি পজ করেন দেখবেন যে আপনার আইডিয়ার চেয়ে বেটার আইডিয়া কেউ দিচ্ছে। ইভেন যদি কোনো কারণে আপনি ভালো আইডিয়া নাও পান, পরবর্তীতে আপনার আইডিয়াটা আনতে পারেন, তখন অন্তত পিপলরা বুঝবে যে এখানে পিপলরা এইটুকু আপনার উপরে একটা বিশ্বাস আসবে, আপনার উপর ট্রাস্ট আসবে যে আমার বস আগে আমাকে বলতে দিয়েছে, হ্যাঁ আমার বসের আসলে অনেক ভালো আইডিয়া ছিল, তারপরেও সেই আমাকে প্রাধান্য দিয়েছে, আমার কথাটা শুনেছে, এবং আমি বুঝতে পেরেছি যে আসলে আমার বস আমার আইডিয়াটা আমার বসের চেয়ে বেটার নয়। কিন্তু যদি আই হ্যাভ এ গ্রেট আইডিয়া বলে আপনি তাকে সেটাই ফলো করতে দিতেন এবং তার কথা না শুনতেন, হি উইল লুজ দ্য ট্রাস্ট। এবং আপনারা সবাই ভালো করে জানেন, যখন টিম মেম্বাররা, যখন এমপ্লয়িরা লিডারের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন দ্যাটস দ্য মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন ইন লিডারশিপ। সো ডোন্ট বি আইডিয়া রিচ টু মাচ, ইটস ওকে যে সামটাইমস টু স্টেপ ব্যাক। সেকেন্ড হচ্ছে বিইং অপটিমিস্টিক অল দ্য টাইম। ওকে, সো অফ কোর্স অপটিমিজম ইজ গুড থিং, বাট সবসময় অপটিমিস্টিক বা সবসময় ফলস কোনো আইডিয়া দিবেন না। আমার মেইন কথাটা হচ্ছে যে ফলস কখনো আইডিয়া দিবেন না। যে আমি আহ, আমরা আর্নেস্ট সোরেনসনের যে ভিডিওটা দেখেছি ওখানে দেখেছেন, অফকোর্স লিডার আশা দিয়েছে, বিইং অপটিমিস্টিক ইজ গ্রেট, বাট ইন দ্য বিগিনিং হি গেভ অল দ্য ট্রু ইনফরমেশন, যে যত ডেঞ্জারাস কিছু ঘটছে মেরিয়টের মধ্যে সেগুলো সে স্বীকার করেছেন এবং জানিয়েছেন, রাইট? সো এখানে খেয়াল রাখতে হবে যে ডোন্ট বি লাইক ও এভরিথিং ইজ গনা বি ফাইন, এটা বলে কোনো প্রকার কোনো রাইট ওয়েতে চ্যানেলিং না করে এভরিথিং ইজ গনা বি ফাইন, আই এম হিয়ার, ডোন্ট ওয়ারি, ইটস ফাইন, অফকোর্স ইউ আর গনা টেল দেম, বাট গিভ দেম স্টেপ বাই স্টেপ। এই যে আর্নেস্ট সোরেনসনের সেই স্পিচটার কথা মনে করেন, যে এটা এত চমৎকারভাবে ক্রাফটেড
অর্থাৎ এত চমৎকার ভাবে এখানে যখন আপনাদেরকে ঢাকায় এই ভিডিওটা দেখাচ্ছিলাম, সেখানে আমার একজন চিটং ইউনিভার্সিটির একজন বন্ধু ছিল, যে টিচার, তুহিন শুভ্র সেন, সে ইংলিশের প্রফেসর ওখানে ওখানে তো সে ইংলিশের প্রফেসর, সেই পর্যন্ত এই স্পিচটা দেখে মুগ্ধ হয়ে গেল, বললো যে এত ছোট স্পিচের মধ্যে সে সব কিছু নিয়ে আসছে, দ্যাটস নাম্বার ওয়ান। আর তার ওয়ার্ড চয়েস গুলো, আপনারা স্পিচটা আবার শুনবেন, ওয়ার্ড চয়েস গুলো এত চমৎকার ভাবে ওয়ার্ড গুলো সে চুজ করেছে, যে অসাধারণ ভাবে সবকিছু নিয়ে আসছে। বাট বাট এটা নয় যে বিগিনিং এ জাস্ট যদি বলে যে না সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, ডোন্ট ওয়ারি, লেটস গেট টু ওয়ার্ক, এটা বললে তো আপনাকে কেউ ট্রাস্ট করবে না। সে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি চ্যানেলিং করছে হোপের দিকে। ফার্স্ট হি টকড অ্যাবাউট দ্য প্রবলেম, দেন হি টকড অ্যাবাউট সলিউশন, right? Then he talked about how he can put the people together to do the job or to solve the problem. So এটা এটা মনে রাখতে হবে, অতি আশাবাদী হওয়ার দরকার নেই। আশাবাদী হওয়া খুবই ভালো, কিন্তু আশাবাদটা রাইট ওয়েতে চ্যানেল করতে হবে। আবার একটা জিনিস হচ্ছে যে, হ্যাঁ, এখানে বিইং এ র্যাপিড রেসপন্ডার, যে অনেক সময় যে আমরা অবশ্যই যখন সিরিয়াস ক্রাইসিস, তখন আপনি অবশ্যই সামনে উপস্থিত হবেন। আমরা উই টকড অ্যাবাউট ক্রাইসিস, বাট সব প্রবলেমের সব প্রবলেমের যদি আপনি রাইট ওয়ে সলিউশন হয়ে যান, ইউ ক্যান নট সলভ দ্য প্রবলেম। কারণ এটা ইন দ্য লং রান, আবারও বলছি, ইন দ্য লং রান এটা ড্যামেজ করে ফেলবে টোটাল কালচারকে। সো সুতরাং যদি দেখেন যে ক্রাইসিস আসছে, ঠিক আছে, বাট ক্রাইসিস এটা একটু স্লোলি হ্যান্ডেল করা যাবে, তখন স্টেপ ব্যাক করেন, তখন বি ডেমোক্রেটিক লিডার। লিডার তো অনেক ধরনের আছে, মানে অটোক্রেটিক লিডার, ডেমোক্রেটিক লিডার। তো ডেমোক্রেটিক লিডার মানে হচ্ছে সবার মতামত জানতে যায়। অটোক্রেটিক লিডার হচ্ছে যে আপনার সিদ্ধান্তটা আপনি দিয়ে দিলেন। সেক্ষেত্রে হ্যাঁ, মাঝে মাঝে আপনাকে সব ধরনের লিডারই হইতে হবে, সবসময় আবার ডেমোক্রেটিক লিডার হওয়া সম্ভব না। মনে করেন আপনার কাছে 2 মিনিট সময় আছে ডিসিশন মেক করা, যে এই ক্ষেত্রে মতামত নেওয়ার কোনো সুযোগ নেই, আই হ্যাভ টু মেক দ্য ডিসিশন অ্যান্ড আই হ্যাভ টু ইনজেক্ট ইট। বাট যখন দেখলাম যে না, একটা প্রবলেম আসছে, ঠিক আছে, ধরেন আমার একটা মেশিন ডাউন হয়ে গেল, তো আমি দেখলাম যে আমার হিউজ পরিমাণে অলরেডি প্রোডাকশন আছে, আই ক্যান হ্যান্ডেল ইট টুমরো, দ্য ডে আফটার টুমরো, সো আই ক্যান গো লিটল বিট স্লো, যে মানে কুইক ফিক্স দিয়ে তারপর এটা নিয়ে থিঙ্ক করা। সো সকল প্রবলেমের সলিউশন হয়ে যাবেন না। ইভেন আপনার কাছে সলিউশন থাকলেও রাইট অ্যাওয়ে এটা থ্রো করবেন না। যদি হাতে সময় থাকে, বলবেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনারা কি ভাবছেন সেই জিনিসটা আগে বলুন। বা আপনারা আপনাদের, আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিলাম, ইউ গাইস ফাইন্ড আউট হোয়াট ইউ গাইস ক্যান। কারণ গ্রেট লিডার, যেমন আমার কিছু কোচ ছিল, মাই গড, তাদের কাছে অ্যান্সার আছে আমি জানি, কিন্তু অ্যান্সার দিবে না। আমার কিছু কোচ আছে যে তারা কোনো অ্যান্সারই দেয় না, শুধু কোয়েশ্চেন করে, ওয়ান আফটার আনাদার, ওয়ান আফটার আনাদার, ওয়ান আফটার আনাদার কোয়েশ্চেন করে। কারণ গুড কোয়েশ্চেন্স জেনারেট গুড আইডিয়াস, এবং কোয়েশ্চেন মানুষকে এম্পাওয়ার করে। অর্থাৎ আমি যখন কোয়েশ্চেন করতে শিখবো, তখন দেখা যাবে যে আমি আনসারও পেতে শিখবো। এবং আজকে আমি যখন আমার বস যখন আমাকে জাস্ট আইডিয়া দিল, কিন্তু প্রবলেমটা আমাকে সলভ করতে দিল, আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রবলেম যখন আমি নিজে সলভ করব, তখন আমি বুঝতে পারবো দুটো জিনিস। একটা হচ্ছে যে আমি কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা শিখবো, আবার আমার বস কিভাবে প্রবলেম সলভ করাতে চাই সেটাও আমি জানবো। সুতরাং আমার বস যদি হসপিটালে পড়েও থাকে 2 সপ্তাহের জন্য, আই ক্যান হ্যান্ডেল ইট। আমি কিভাবে হ্যান্ডেল করব? আমার বসের ওয়েতে, আমার বসের অনুপস্থিতিতে, বাট আমার বসের ওয়েতে। তো আমার বস এখানে না থেকেও হি ইজ লিডিং। দ্য গ্রেট লিডার্স অলওয়েজ লিড, ইভেন গ্রেট লিডাররা মৃত্যুর পরেও লিড করে। কিভাবে? কারণ তাদের আইডিয়াগুলো তো রেখে গেছে পৃথিবীতে, দে লেফট দ্য আইডিয়াস। সো গ্রেট লিডার্স অলওয়েজ লিড। So it is a very powerful lesson. So are you a diminishing leader? নিজেকে প্রশ্ন করুন, আর ইউ এ মাল্টিপ্লায়ার অর ডিমিনিশিং লিডার? এখন ডিমিনিশার এবং মাল্টিপ্লায়ারের মধ্যে আরো একটু ডিপে যায়, 5টা ডিসিপ্লিন। তো যারা ডিমিনিশার, তারা তারা যে কাজটা করে, যে হ্যাজার্ড হোর্ডস রিসোর্সেস অ্যান্ড আন্ডার ইউটিলাইজ ট্যালেন্ট। তারা কি করে, যে একদম অনেক রিসোর্স হয়তো দিয়ে দিল, কিন্তু তারা ট্যালেন্ট গুলোকে ইউটিলাইজ করে না। বাট মাল্টিপ্লায়ার যারা আছে, তারা অ্যাট্রাক্ট দ্য ট্যালেন্টেড পিপল, অর্থাৎ তারা রাইট পিপল গুলো চুজ করে, এবং তাদেরকে হাইয়েস্ট, মানে তাদেরকে ক্যাপাসিটেট করে, অর্থাৎ তারা যাতে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে, তারা স্কিল হয়, এবং তারা নিজেরাই কোনো কিছু প্রবলেম সলভ করার ক্যাপাসিটি অর্জন করে, সেটাতে তারা পুশ করে। আর ডিমিনিশার যারা আছে, তারা দ্বিতীয় নম্বরটা, ক্রিয়েট এ টেন্স এনভায়রনমেন্ট দ্যাট সাপ্রেসেস পিপলস থিঙ্কিং অ্যান্ড ক্যাপাবিলিটি। তারা যেটা করে সেটা হচ্ছে যে, ওই যে তারা টাইরান্ট হয়, টাইরান্ট বলতে ডিক্টেটর বোঝায়। তো এখন তারা
এমনভাবে সাপ্রেস করে, এমন একটা, তারা ফিয়ার বেসড লিডিং করে, এবং তারা অর্গানাইজেশনের মধ্যে এক ধরনের ভীতিকর একটা পরিস্থিতি করে, এবং সেটার মাধ্যমে মানুষের যে থিঙ্কিং অ্যাবিলিটি এবং ক্যাপাসিটি এগুলোকে সাপ্রেস করা, তো দমিয়ে দমিয়ে রাখে। কিন্তু যারা যারা মাল্টিপ্লায়ার, এরা টাইরান না, এরা হচ্ছে লিবারেটর, এরা মানুষকে স্বাধীন করে। স্বাধীন করা মানে হচ্ছে তার নিজের মতো করে চিন্তা করা, নিজের মতো করে মানে কাজ করার ক্যাপাবিলিটি অর্জন করে। সো দে ক্রিয়েট অ্যান ইন্টেন্স এনভায়রনমেন্ট, এমন একটা ইন্টেন্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে মানুষ তার বেস্ট থিঙ্কিং গুলো করতে পারবে এবং বেস্ট ওয়ার্ক গুলো করতে পারে। 3 নম্বরে হচ্ছে যারা ডিমিনিশার, তারা মনে করে যে দে নো ইট অল, তারা সব জানে, সব জানে, তাই এই জন্য তারা সব সময় নিজের চিন্তাটা চাপিয়ে দেয়, তারাই ডিরেকশন দেয়, এবং তারা মনে করে যে তারা অলওয়েজ দে ট্রাই টু শোকেস, মানে দেখানোর চেষ্টা করে যে হাউ মাচ দে নো, তারা কতটুকু জানে সেটা দেখানোর চেষ্টা করে। কিন্তু মাল্টিপ্লায়ার যারা আছে, তারা হচ্ছে যে রিয়েল লিডার, তারা চ্যালেঞ্জার। তারা তারা যেটা করে, একটা ক্রিয়েট করে অপরচুনিটি এবং ডিফাইন অ্যান অপরচুনিটি, যেটা মানুষকে তার চিন্তাধারাগুলো স্ট্রেচ করতে পারবে, অর্থাৎ তার 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 নিজেকে আহ, প্রসারিত বা নিজেকে মেলে ধরতে পারবে সেখানে। তারপর যারা ডিভিনিশার, তারা অলওয়েজ ডিসিশন মেকার, অর্থাৎ ডিসিশন মেকার হওয়া খারাপ কিছু না লিডারের, কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে সব সময় ডিসিশন দিয়ে দেয়, সেন্ট্রালাইজড একটা লিডারশিপ চালু রাখে, অর্থাৎ তা সেই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ডিসিশনের উৎস, সমস্ত সলিউশনের উৎস, এভাবে সব সময় ডিসিশন দিয়ে দেয়, এবং এটা কনফিউজ করে লিডার আদারকে। কিন্তু যারা মাল্টিপ্লায়ার, তাদের হাতে সময় থাকলে তারা ডিবেট মেকার হয়ে যায়। এখন ডিবেট মেকার মানে হচ্ছে যে দে দে ওয়ান্ট টু লিসেন ফ্রম আদার্স। এখন যখনই কোনো একটা প্রবলেম হয়, তখন তারা পিপলকে বলে, ওকে টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমরাই তোমরাই সলিউশন দাও, ওকে তোমরা দুইজনে বসে প্রবলেম সলভ করো। তো এই যে ডিবেট মেকার হয়ে যাওয়া, তো তারা দে ট্রাই টু দে ড্রাইভ পিপল টু মেক ডিসিশন, দে ড্রাইভ পিপল টু থিঙ্ক অ্যাবাউট ডিসিশন। আর যারা ডিমিনিশার, তারা মাইক্রো ম্যানেজার। মাইক্রো ম্যানেজার মানে তো কিছুক্ষণ আগে বলেছি যে মাইক্রো ম্যানেজিং মানে হচ্ছে যে কোনো উপায়ে কাজ আদায় করা, এটা ভালো উপায়ে হওয়ার দরকার নেই, অথবা আমি যাকে যতটুকু সুবিধা দিতে পারতেছি, অথবা কোনো না কোনোভাবে আমি জাস্ট কাজ আদায় করে নেওয়া, রাদার দেন উইনিং দেয়ার হার্ট। কিন্তু যারা মাল্টিপ্লায়ার আছে, দে আর ইনভেস্টর। তাহলে ইনভেস্টর, দি গিভ আদার পিপল দ্য ওনারশিপ ফর রেজাল্ট। যখন তারা কোনো কিছু অ্যাচিভ করে, তারা তাদেরকে রেকগনাইজ করে, তারা তাদেরকে ইমপ্রুভ করায়, তাদেরকে মেন্টর করে, এবং তাদের সাকসেসের মধ্যে ইনভেস্ট করে। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা ডিমিনিশার হতে চাই না। সোজা কথা হচ্ছে যে লেফট সাইডে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো আমরা চাই না। লেফট সাইডে বৈশিষ্ট্য কি? তারা এম্পায়ার বিল্ডার, অর্থাৎ নিজেকে কাইন্ড অফ সম্রাট হিসেবে, দ্য টাইরান্ট ডিক্টেটর হিসেবে, নো ইট অল সব জানতা হিসেবে, এবং সব ডিসিশন মেকার, সব প্রবলেমের সলিউশন হিসেবে, এবং মাইক্রো ম্যানেজার হিসেবে গড়ে তোলে। কিন্তু আমরা চাই মাল্টিপ্লায়ার হতে। মাল্টিপ্লায়াররা হচ্ছে ট্যালেন্ট ম্যাগনেট, অর্থাৎ তারা তারা এমন ভালো লিড করে, তাদের কাছে অন্যান্য যারা আছে তারা তার সাথে কাজ করতে চায়। এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন চিটগং ইউনিভার্সিটিতে স্পিচ দিচ্ছিলেন, তখন তিনি কিন্তু বলেছেন যে তার যে ছাত্র ছিল, তার তার সময়ে জোবরা গ্রামে যে সমস্ত প্রজেক্টগুলো উনি করেছিলেন, এর মধ্যে কয়েকজন এখনো তার সাথে আছে। অর্থাৎ রিয়েল লিডাররা তারা ট্যালেন্ট ম্যাগনেট হয়, অর্থাৎ ট্যালেন্টগুলো তাদেরকে ছাড়ে না, তাদের পিছু ছাড়ে না। অর্থাৎ আপনি যদি ভালো লিডার হন, তখন দেখবেন যে আপনার ওই পিপলগুলো আপনাকেও ছাড়বে না, দে উইল ফলো ইউ। দেন তারা লিবারেটর হয় মাল্টিপ্লায়াররা, তারা মানুষকে হ্যান্ডিক্যাপ করে ফেলে না, মানুষকে চেপে রাখে না, তাদেরকে লিবারেট করা, অর্থাৎ তারা যাতে নিজে কিছু করতে পারে, নিজে ডিসিশন মেক করতে পারে, নিজে লিড দিতে পারে, নিজে নিজে নিজেকে ইমপ্রুভ করতে পারে, অথবা নিজে প্রমোটেড হতে পারে, সেই জিনিসগুলোর দিকে খেয়াল রাখে। তারা চ্যালেঞ্জ করে, এখানে চ্যালেঞ্জ করা মানে কাউকে বিপদে ফেলার জন্য নয়, তারা চ্যালেঞ্জ করে যাতে মানুষের থিঙ্কিং ক্যাপাসিটিটা বাড়ে। তারা ডিবেট মেক করে, অর্থাৎ পিপলকে আলোচনা করতে দেয়, পিপলকে কোয়েশ্চেন করতে দেয়, পিপলকে এটা নিয়ে ফিডব্যাক দিতে দেয়। এবং তারা ইনভেস্টর, তারা পিপলের উপরে ইনভেস্ট করে, পিপলের উপরে তারা মানে অর্থাৎ সবাইকে ইমপ্রুভ করার কাজে তারা নিয়োজিত থাকে। এখন লিবারেটর এবং চ্যালেঞ্জার অনেক পার্থক্য আমরা শিখলাম, বাট এখন একটু লিবারেটর এবং চ্যালেঞ্জারের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যারা লিবারেটর, দে বিল্ড সাইকোলজিক্যাল সেফটি। এখন আমরা অনেক সময় সেফটি বলতে বোঝাই যে এমপ্লয়িরা সেফ এনভায়রনমেন্টে আছে, এখানে কোনো ফিজিক্যালি হার্ট হওয়ার কোনো সুযোগ নেই, ফিজিক্যাল ইনজুরি। বাট সেফটি নট অলওয়েজ
ফিজিক্যাল, সেফটি ইজ সাইকোলজিক্যাল অলসো। অর্থাৎ আপনি মনের দিক থেকে কতটুকু শান্তি পাচ্ছেন ওই এনভায়রনমেন্টে কাজ করে, মনের দিক থেকে কতটুকু হ্যাপি, মনের দিক থেকে কতটুকু নিশ্চিন্ত, মনের দিক থেকে কতটুকু হোপফুল ওই এনভায়রনমেন্ট সম্পর্কে। তো একজন লিডার, একজন লিবারেটর, সে যে কাজটা করে সাইকোলজিক্যাল সেফটি ক্রিয়েট করে, এবং সে সেট ক্লিয়ার বাউন্ডারিজ অ্যান্ড দেন গিভ ফ্রিডম। এখানে এমপ্লয়িরা কতটুকু করতে পারবে বা কতটুকু করতে পারবে না, কারণ অনেক সময় আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হয় যদি আমরা রাইট ওয়েতে চ্যানেল না করি এবং রাইট ওয়েতে লিড না করি। তো এমপ্লয়ীদের যে বাউন্ডারিগুলো, যেগুলো তারা ক্রস করলে তারা নিজেদেরকেও ড্যামেজ করবে, কোম্পানিকেও ড্যামেজ করবে, সেই জায়গাগুলো ক্লিয়ার করে এবং তাদেরকে এনাফ ফ্রিডমও দেয়। তারপর তারা, লিবারেটররা তাদের এনকারেজ করে হেলদি রিস্ক টেকিং, যাতে সবাই ক্যালকুলেটেড রিস্ক নেয় এবং তাদেরকে একটু নিজে থেকে কিছু করার জন্য এনকারেজ করে, এবং ইনক্লুসিভিটি এবং ডাইভার্সিটি থটকে প্রমোট করে, অর্থাৎ সবাই যাতে একসাথে কাজ করা, সবাই নিজেকে ফ্যামিলি হিসেবে ভাবা, সবাই নিজেকে সাপোর্টিভ হওয়া, নলেজ শেয়ারিং হওয়া, এবং ডাইভার্সিটি থটকেও ওরা প্রমোট করে। অর্থাৎ এটা সবাইকে বোঝাতে সক্ষম হয়, উই আর ডিফারেন্ট, উই আর ফ্রম ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট সোসাইটি, আমরা সবাই ডিফারেন্ট, কিন্তু এই ডিফারেন্সটা কোনো ড্যামেজিং নয়, কোনো ব্যাড থিং নয়, বরঞ্চ এটা অ্যাসেট। কারণ আমরা ডিফারেন্ট হওয়ার কারণে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল নিয়ে আসি, ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসি, যেগুলো আমাদের টিমকে এনরিচ করে। দেন মডেল ভালনারেবিলিটি এবং অথেন্টিসিটি। এখানে ভালনারেবল বলতে নর্মালি আমরা উইক মনে করি বা নিজের প্রবলেমটা শেয়ার করে ফেলতে পারে, কিন্তু এখানে ভালনারেবিলিটি হচ্ছে যে তারা নর্মালি কখনোই নিজেকে হামবরা দেখায় না, নিজেকে উঁচু দরে দেখাতে চায় না, বরঞ্চ তাদের হোয়াট দে ডোন্ট নো দে, তারা অকপটে স্বীকার করে এবং তারা নর্মালি আরেকজনের কাছ থেকে শিখতে চায়। ভালনারেবিলিটি হচ্ছে যে ইউ টক অ্যাবাউট ইউর প্রবলেমস অ্যান্ড ইউ টেল আদার পিপল টু হেল্প ইউ, এবং ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রম দেম। আর অথেন্টিসিটি, বিইং ভেরি ভেরি অথেন্টিক, বিইং ভেরি ভেরি ক্লিয়ার, বিইং ভেরি ভেরি অনেস্ট। নেক্সট হচ্ছে সেলিব্রেট প্রোগ্রেস। যখন কোনো কিছু প্রোগ্রেস করে, অর্থাৎ কোনো কিছু অ্যাচিভ করে ডিপার্টমেন্ট, এটা শুধু তাদের নিজেদের অ্যাচিভমেন্ট হিসেবে তাদেরকে চালিয়ে দেয় না, নিজেদের থিঙ্কিং হিসেবে চালিয়ে দেয় না, এবং তারা মনে করে যে টোটাল এটা আমাদের প্রোগ্রেস। এবং যখন এই ধরনের কোনো প্রোগ্রেস আসে তখন তারা সেলিব্রেট করে। সেলিব্রেট করা মানে হচ্ছে যে তারা একজন আরেকজনকে কনগ্রেচুলেট করে, রেকগনাইজ করে, এবং প্রয়োজন হলে পার্টিও করে টুগেদার, এবং সবাইকে জানান দেয় যে উই অ্যাচিভ সামথিং। এবং দে ডোন্ট বিলিভ ইন পারফেকশন, তারা পারফেকশনিস্ট হয় না, অর্থাৎ সব কিছু একেবারে একিউরেট হয়ে যেতে হবে। যখন আমরা এমপ্লয়ীদেরকে এরকম বলি যে সব কিছু একিউরেট হইতে হবে, আর না হলে তোমার তোমার ইউ উইল ইউ উইল বি ইন ট্রাবল, তখন দেখবেন যে তারা কখনোই কোনো কিছু সাহস করে করবে না। সো আর যারা, এবং চ্যালেঞ্জার, চ্যালেঞ্জারটাও ইম্পর্টেন্ট, কারণ এই দুটো বৈশিষ্ট্য একজন মাল্টিপ্লায়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন চ্যালেঞ্জাররা কি করে? চ্যালেঞ্জাররা যেটা করে, সেট অ্যাম্বিশাস গোল। তারা শুধু আজকে যতটুকু আমি প্রোডাকশন করছি, অ্যাচিভ করছি, এটার উপরে এটার উপরে তারা বসে থাকে না। তারা অ্যাম্বিশাস কিছু গোল সেট আপ করে যে ওকে, আমরা নেক্সট ইয়ারে 10% প্রোডাকশন বাড়াবো, 10% প্রোডাকশন বাড়াবো, 8% বা 10% কস্ট কমাবো। এখন সেটা কিভাবে করবো সেটা আস্তে আস্তে পরে, বাট দে সেট আপ এ গোল, দেন দে পুশ ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখন আপনি যদি অ্যাম্বিশিয়াস গোল সেট আপ করতে চান, অ্যাচিভ করতে চান মোর, কস্ট কমাতে চান, তাহলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এভরিথিং হ্যাজ টু গো থ্রু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ইউর প্রোডাক্ট, your production, your quality, your safety, your people's skill, your environment, your process, your everything, material, everything has to go through continuous improvement. And they ask provocative question. Provocative question হচ্ছে যে কোয়েশ্চেন গুলো করলে অন্যজনের মধ্যে সুন্দর সুন্দর চিন্তার উদয় হয়, সেগুলো হচ্ছে যে প্রোভোকেটিভ কোয়েশ্চেন, যেগুলো মানুষের, যে কোয়েশ্চেনগুলো মানুষের মাইন্ডটাকে জাগিয়ে দেয় এবং আহ, এবং নতুন কিছু চিন্তা করতে হেল্প করে। দেন দে প্রমোট প্রবলেম সলভিং সলভিং অটোনমি। তারা নর্মালি যে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড এস্টাবলিশ করে তাদের কালচারের মধ্যে, এটা অটোনমি, প্রবলেম সলভিং অটোনমি মানে হচ্ছে যে মানুষ যেন তার নিজের অটোনমি, তার নিজস্ব স্বাধীনতা বা নিজস্ব ক্যাপাসিটি, সেটা যেন সে অর্জন করতে পারে। দেন হোল্ড পিপল অ্যাকাউন্টেবল টু দেয়ার পোটেনশিয়াল। যারা চ্যালেঞ্জার, শুধুমাত্র তারা যে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে, গোল সেট করতেছে বা হেল্প করতেছে তাই নয়, আবার তাদেরকে মেজারও করে, তাদেরকে
আমি যাকে ইমপ্রুভ করতে দিলাম কোনো একটা কিছু, তাকে ডেকে আমি অডিটও করছি যে সে কি আসলে ওইটুকু ইমপ্রুভ করতে পেরেছে কিনা। এবং প্রোভাইড কনস্ট্রাকটিভ এবং স্ট্রেচিং ফিডব্যাক। এখন কনস্ট্রাকটিভ কি, যেটা গঠনমূলক, স্ট্রেচিং মানে যেটা থেকে আইডিয়া জেনারেট হবে, এইরকম ফিডব্যাকগুলো দেয় এবং যেটা ইমপ্রুভমেন্ট হবে সবার মধ্যে। তো আমরা অ্যাজ এ লিডার আমাদেরকে মনে রাখতে হবে উই হ্যাভ টু বি লিবারেটর অ্যান্ড উই হ্যাভ টু বি চ্যালেঞ্জার, যদি একজন ভালো লিডার আমরা হতে চাই। ওকে, এখন বেনিফিটটা কি, যে একজন মাল্টিপ্লায়ার হওয়ার বেনিফিটটা কি? তো মাল্টিপ্লায়ার বেনিফিট হচ্ছে যারা ডিমিনিশার তারা নর্মালি 50% টিমের ইন্টেলিজেন্স ডেস্ট্রয় করে দেয়। ওকে, তো যার কারণে হয় কি, গ্রোথ সাফার করে, টিম মেম্বার গুলো কুইট করে এবং অর্গানাইজেশন গুলো স্ক্র্যাম্বল করে, অর্থাৎ অর্গানাইজেশন গুলো সাফার করে এবং অর্গানাইজেশন ইমপ্রুভ করে না। আর যারা মাল্টিপ্লায়ার এরা গ্রাজুয়ালি, যদি এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, লিবারেটর, চ্যালেঞ্জার এবং মাল্টিপ্লায়ারের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি লিডার অ্যাপ্লাই করে, তাহলে তার টিমের যে ইন্টেলিজেন্সটা এটা দ্বিগুণ বাড়তে শুরু করে। এবং এটা হলে যেটা হয় সেটা হচ্ছে টিমের এফোর্টগুলো ইনক্রিজ করা, অর্থাৎ টিম একসাথে কাজ করার ক্যাপাসিটিটা ইনক্রিজ করে, রেভিনিউ ইনক্রিজ করে, প্রফিট ইনক্রিজ করে, এবং অর্গানাইজেশন থ্রাইভ অর অর্গানাইজেশন বিকাম ভেরি কম্পিটিটিভ অ্যান্ড সাকসেসফুল। এটা মনে রাখতে হবে। সো আমরা এখানে আজকে যেটা দেখলাম যে বিইং এ মাল্টিপ্লায়ার ইজ এ মাইন্ডসেট, যে আমি গ্রোথ মাইন্ডসেট। বিইং এ মাল্টিপ্লায়ার ইজ মিনস গ্রোয়িং, গ্রোয়িং সামথিং, গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করে। তো আমরা আজকে থেকে যেন আমরা যেন ডিমিনিশন না হই, আমরা যেন মাল্টিপ্লায়ার মাইন্ডসেট হই। আমরা যেন আমাদের নিজের নলেজকে, নিজেকে, আমার এমপ্লয়ির নলেজকে, এমপ্লয়ির ক্যাপাসিটিকে, আমার কোয়ালিটিকে, আমার সেফটিকে সবসময় মাল্টিপ্লাই করা, অর্থাৎ বাড়ানো এবং বড় করা এবং ইমপ্রুভ করার মানসিকতা আমরা ধারণ করি। আই হোপ দিস লেসন উইল বি ইন্সপায়ারিং টু ইউ। থ্যাংক ইউ। What do you think about being a multiplier? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার এই যে লিডারশিপ এই কোর্স কন্টিনিউ করা থেকে, এই জার্নিতে আসলে আমার প্রতিদিনই নতুন নতুন শেখা, এবং লার্নার হিসাবে আমি মনে করছি যে আসলে নিজেকে আহ আমার খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আসলে প্রতিনিয়তই থ্যাংক আমি ইউ। কিছু শিখতে পারছি এবং ভাল লাগছে। আর থ্যাংক আরেকটা যেটা বলবো স্যার আপনাকে, যে আপনার কোর্স করার পর থেকে আমার যেটা হয়েছে, আমি অন্য টিচারদের কাছে আমি কেন জানি কোর্স করে মানে ওই ইন্টারেস্টটা পাচ্ছি না, ভালো লাগাটা আর কি ওইভাবে কাজ করছে না, মনে হচ্ছে আমি শেখার গ্যাপ থেকে যাচ্ছে। আপনার সাথে যত সুন্দরভাবে আপনার কোর্সের প্রত্যেকটা জিনিস আমি বুঝতে পারি, এটা আমার জন্য আর কি বড় একটা অপরচুনিটি, এবং আমি ইউ। চেষ্টা করছি যে শিখে যাওয়ার। থ্যাংক যাই ইউ। হোক, তো সেক্ষেত্রে লিডারশিপে আমার যেটা মনে হচ্ছে যে আসলে লিডার লিডার হিসাবে আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করি, এবং মাল্টিপ্লায়ার হিসেবে আজকে যে জিনিসটা আপনি আমাকে শেখালেন, বা চ্যালেঞ্জার হিসাবে, এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা আমি আমার অফিসে এবং বাসায় সব সময় আমি অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করতাম কিছুটা হলেও। আর এখন থেকে আমি পারফেক্টলি আরো মানে ভালোভাবে চেষ্টা করব যে আমি যাতে মাল্টিপ্লায়ার প্রপারলি হতে পারি মাল্টিপ্লায়ার। এটা আমার যেহেতু টিম, আমার যেহেতু ব্যাংকে পুরোপুরি টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে হয় সবসময় একটা ভালো টিম হিসাবে, তো সেক্ষেত্রে আমি যত ভালো মাল্টিপ্লায়ার হতে পারবো, যত ভালো চ্যালেঞ্জার হতে পারবো, আমার টিমকে আমি তত সুন্দরভাবে আমি সামনে আগায় নিতে পারবো। আর আচ্ছা আপু, আরেকটা আপনাকে যদি প্রশ্ন করি যে মাল্টিপ্লায়ার হওয়ার জন্য মানে সবচেয়ে বড় কোন কোয়ালিটিটা অর্জন করা দরকার? আমি আমি তো এখানে এমনি অনেক ক্যারেক্টারিস্টিক দেখিয়েছি, বাট অ্যাজ এ হিউম্যান বিইং কোন কোয়ালিটিটা থাকতে হবে? কারণ আমরা মানুষ হিসেবে সংকীর্ণ, অনেক সময় আমরা সংকীর্ণতা ধারণ করি। কোন কোয়ালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? অ্যাজ লিডার আমার কাছে মনে হয়েছে যে আমার টিম মেম্বারদেরকে প্রথমেই অপরচুনিটি দিতে হবে, যে তাদেরকে তাদের আইডিয়াটা জেনারেট করা, বা তাদের পক্ষ থেকে যে সুযোগটা দিতে হবে তাদেরকে বলার জন্য। যে নিজেই আমি আমার একটা আম, উম, আমার আইডিয়া বা হচ্ছে একে তাদের উপর চাপায় না দিয়ে
তাদেরকে বলার সুযোগটা দিতে হবে, তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। তারা তখন টিম মেম্বার হিসেবে নিজেদেরকে ইম্পর্টেন্ট মনে করবে, এবং তাদের ভ্যালুটা যখন অ্যাড করতে পারবো, তখন তারা নিজেদেরকে ভালোভাবে আসলে আউটপুটটাও ভালো হবে, প্রোডাক্টিভিটিটা ভালো হবে। এটা দ্যাট ইজ একটা এ বিষয়। দ্যাট ইজ এ গুড আনসার। এখন মনে হ্যাঁ, করেন আমি এটা এমপ্লয়িকে দিব, এটা ঠিক আছে, বাট আমার কোন জায়গাটা অ্যাজ এ হিউম্যান বিইং, আমার কোন জায়গাটায় আমার নিজের ভিতরে কোন কোন ধরনের বিশ্বাস ধারণ করলে আমি এই কাজগুলো করতে পারবো, মাল্টিপ্লায়ার হতে পারবো? এই ক্ষেত্রেটা আসলে আমি মনে করি যে নিজেকে অবশ্যই মানে সবসময় ব্রডনেসটা থাকতে হবে, নিজে ভেরি ব্রড ভেরি মাইন্ড হতে হবে। এই জায়গা থেকে কখনোই আমি স্যাক্রিফাইস মাইন্ডের হতে হবে, এই রাইট। জায়গায় কখনো কম্প্রোমাইজ করতে হবে। এটা সবচেয়ে বড় কোয়ালিটি। আর যদিও আপনি স্যার, আমি মানে আপনি বারবারই বলেন যে টপিকের সাথে রিলেভেন্ট কোশ্চেন করতে এবং টপিকের সাথে থাকতে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কিন্তু আমি আজকে, আমি মানে এতদিনের আপনার সাথে জার্নি থেকে একটা কথা মানে বলার থেকে, বলার লোভ থেকে আমি সামলাতে পারছি না যে বলার সুযোগ আমার জন্য দরকার। মনে হচ্ছে যে আমার বাচ্চারা, আমি যখন আমি ক্লাস করি আপনার অনলাইন, তখন আমার পাশে থাকে ম্যাক্সিমাম টাইমে। তো জি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যে শেয়ার গুলো করেন আপনার বাচ্চার বিষয়গুলো নিয়ে, তা আমি চাই যে আমার বাচ্চারা এখন থেকে যেন এরকম যদি কোনো সুযোগ পেত, তাহলে ওদের জন্য আসলে লার্নিংটা বা এই জার্নিটা অনেক এনজয়েবল এবং অনেক ভালো হতো। ওরা জি। মানুষ হিসাবে, লিডার হিসাবে অনেক ভালো কিছু করতে পারতো। এই ডেফিনেটলি। এইরকম টাইপের যদি আপনার কোনো স্কোপ থাকে বা কোনো জায়গায় সুযোগ থাকে, তাহলে আপনি অবশ্যই, আপনি আমাকে যদি ইয়ে করতেন, একটু এই বিষয়ে সাপোর্ট দিতেন, তাহলে খুবই আচ্ছা। খুবই আমি গ্রেটফুল থাকতাম। না, বুঝতে থ্যাংক ইউ পারছি। স্যার। না, স্যার, এটা থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখানে আমরা আগে একটু আমরা আমার যখন কোয়েশ্চেন করেছি সেখানের মধ্যে, তাহলে আপনার কথার মধ্যে উঠে আসছে একটা জিনিস হচ্ছে যে মাল্টিপ্লায়ার হওয়ার সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে নিজের মনটাকে বড় করা। নিজের মনটাকে বড় করা, কারণ আমি আমি যদি সংকীর্ণ মনের হয়, আমি কখনোই বেশি দিতে পারবো না মানুষকে। এবং সংকীর্ণ মানুষগুলো, যারা সংকীর্ণ লিডার যারা আছে, দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের, কারণ সে যখন সংকীর্ণ হয় সে কম দিতে পারে, কিন্তু কম দিতে গিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে যে যাদেরকে নিয়ে সে কাজ করে ওই মানুষগুলো তাকে আর বেশি দেয় না, কারণ একটা এমন কালচার একটা ডেভেলপ হয় তার সংকীর্ণতার কারণে। সবাই শুধু মিনিমামটাই করতে থাকে, মিনিমামটা করে কোনো রকমের চাকরি বাঁচানোর জন্য। তাহলে মেইন যে জিনিসটা হচ্ছে ব্রড মাইন্ডেডনেস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি অ্যাজ এ লিডার, আমি আমি আপনাদেরকে যখন এই যে ট্রেনিং গুলো করাচ্ছি বা আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ারিং করি, আমি একটা জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে গড গেভ মি দ্যাট ক্যাপাসিটি, কারণ যাতে আমি শেয়ার করতে পারি। তাহলে গড হ্যাজ এ পারপাস উইথ অ্যাবাউট মি, ফর মি, উইথ মি। যে মানে গড আমাকে কেন এই অপরচুনিটিগুলো দিয়েছে টু লার্ন, বিকজ এটা নিয়ে আমি নিয়ে একজন মানে নলেজেবল হওয়ার জন্য না। এই যে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিলেন আমাদের ইসুফ ইফতি ভাই ট্রেনার, শিক্ষিত এবং সুশিক্ষিতের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, শিক্ষিত মানে হচ্ছে যে নলেজেবল, মানে জ্ঞানী। জ্ঞানী আর প্রজ্ঞাবান জিনিসটা কিন্তু আলাদা বিষয়। জ্ঞানী হচ্ছে যে আমি অনেক তথ্য জানি, দ্যাটস জ্ঞানী। এই জ্ঞানী হওয়ার মধ্যে কোনো প্রকার কোনো ক্রেডিট নেই। হ্যাঁ, জ্ঞান থাকা ভালো, জ্ঞান হেল্প করে, কিন্তু প্রজ্ঞাবান হতে হওয়া, প্রজ্ঞাবান হওয়া হচ্ছে আসলে সুশিক্ষিত হওয়া। মানে হচ্ছে যে নর্মালি আমি আই এম অ্যাওয়্যার হোয়াট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। যে দ্যাটস ওয়াই আমার 7 লেভেলস অফ লিডারশিপের প্রথম ধাপটা কি? রিয়েলাইজেশন। রাইট? যতক্ষণ আমি রিয়েলাইজ করতে না পারবো ততক্ষণ কোনো কিছু হবে না। সো ব্রড মাইন্ডেডনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপাসিটি, মোস্ট ইম্পর্টেন্ট থিং উই হ্যাভ টু পজেস, উই হ্যাভ টু বিল্ড আপ আমাদের নিজেদের মধ্যে। তো তখন আমরা বেটার কিছু করতে পারবো। আর আপু, আপনার লাস্ট যে পয়েন্টটা ছিল যে আমি যেটা বিলিভ করি, হ্যাঁ আমাদের দেশে বেটার কোনো প্রসেস নেই যে কিডসদের হয়তো ডেভেলপ করার জন্য, বাট একটা জিনিস তো আমরা করতে পারি। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বেস্ট স্কুল, বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে হোম। ঠিক আছে? এখন আপনারা যারা অ্যাওয়্যার,
এই সমস্ত বিষয়ে। মনে করেন আপনি, আমার অবশ্যই আই এম গ্রেটফুল টু ইউনাইটেড স্টেটস কালচার, ইউনাইটেড স্টেটস এডুকেশন সিস্টেম, কিন্তু আপনি কি মনে করেন যে আমার মেয়ে যেভাবে গ্রো করছে, অথবা আমার মেয়ের মতো আরো আরো 5-10 জন যেভাবে গ্রো করছে তাদের স্কুলে, সবাই কি এরকম হচ্ছে? হচ্ছে না। বিকজ এখানেও অনেক প্যারেন্টসরা দে আর নট অ্যাওয়্যার। এখানে আমার মেয়ের এই ডেভেলপমেন্টটা সম্ভব হয়েছে স্কুলের সিস্টেমের পাশাপাশি। আমি স্কুলকে, স্কুলের সিস্টেমকে আমি কোলাবোরেট করেছি, ওদের সাথে সহযোগিতা করছি, ওদের সাথে ওখানে আমি যাচ্ছি, ওদের কাউন্সিলের সাথে আমি বসতেছি। যেমন আমার, ট্রাস্ট মি, আমার মেয়ে যখন ক্লাস 9-এ পরে শুরু করেছে, তখন আমি যখন তাদের কাউন্সিলরের সাথে বসলাম, তারা তার জন্য একটা ডিজাইন করেছে কলেজে সে কি কি ক্লাসগুলো করবে। আমি তাদের তাদের এই সিস্টেমের মধ্যে আমি বাগড়া দিয়েছি। আমি বাগড়া দিয়েছি কি, মানে আমি গিয়ে ওখানে আমি বললাম যে না, আমার এই কোর্সগুলো দরকার নেই। এখানে আমেরিকাতে ওপেন ক্রেডিট সিস্টেম, এখানে আমরা চুজ করতে পারি, আমার এই কোর্সগুলো দরকার। তো আমাকে আমার আমার মেয়ের কাউন্সিলর বলল যে আম, তুমি কেন এইভাবে চেঞ্জ করছো, কারণ তোমার মেয়ে তো এইভাবে করলে একটা কুইকলি একটা ডিগ্রি কমপ্লিট করে ফেলতে পারবে। তা আমি তাকে জবাব দিলাম যে আমি আই ডোন্ট নিড ডিগ্রি রাইট নাও, কুইকলি, অ্যাটলিস্ট কুইকলি আমার ডিগ্রি দরকার নেই। তো বললো যে তুমি ওয়াই আর ইউ থিঙ্কিং সো। তো তখন আমি তাদেরকে আমার ভিশনটা বললাম, এবং প্রিসেলা নর্মালি এখান থেকে পড়ে গিয়ে, কলেজ থেকে পড়ে গিয়ে পড়ে, তখন তার যখন ফিউচার সিনিয়র ইউনিভার্সিটিতে যাবে, সিনিয়র প্রোগ্রামে যখন যাবে, তখন সে ওখানে গিয়ে এখানকার লার্নিংগুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, সেটা নিয়ে যখন আমি তাদেরকে এক্সপ্লেন করলাম, আমার কাউন্সিলর আমাকে বললো যে মানে আম, আমাকে বললো যে আমি 10 বছরে ধরে আমি কাউন্সেলিং কাজ করছি, আই নেভার স এ গার্ডিয়ান থিঙ্কিং দ্যাট ডিপার, এত গভীরে গিয়ে থিঙ্ক করছে আমি এটা দেখিনি। আমি নর্মালি, আমরা এখানে যে কাজটা করার চেষ্টা করি, স্টুডেন্ট তাড়াতাড়ি একটা সার্টিফিকেট অথবা একটা ডিগ্রি কমপ্লিট করবে, তাহলে সে আর্নিং শুরু করতে পারবে, এই মাইন্ডসেট রেখেই আমরা নর্মালি আমাদের স্টুডেন্টদেরকে যাত্রা করাই। বাট ইউ আর থিঙ্কিং অ্যালট ডিপার। সো এবং নর্মালি যেমন এই যে আমার মেয়ে আগামী মাসে, এই মাসে একটা মাস ছুটি পেল সে, এই মাস ছুটি ছিল তার, কিন্তু সেটাও সে বসে থাকেনি। কিভাবে বসে থাকেনি? সে একটা পাশের একটা স্কুলে সে জয়েন করেছে টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, বিকজ আই ওয়ান্ট টু গিভ হার এক্সপিরিয়েন্স। সো শি ডিড দ্যাট। এবং তার মধ্যে এটা যেটা করেছে সেটা হচ্ছে যে সে অনলাইনে একটা ক্লাস রেজিস্ট্রেশন করেছে। এখন তাকে আমি এই জিনিসগুলো এমনভাবে পুশ দিচ্ছি, স্বাভাবিকভাবে তার মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে। যেমন তার পরিসংখ্যান পড়ার কোনো কারিকুলামের মধ্যেই ছিল না। এখন আমাকে গত পরশুদিন সে, এখানে ফ্লোরিডা একটা ভার্চুয়াল হাই স্কুল আছে, অর্থাৎ অনলাইন হাই স্কুল আছে, সেখানে সে রেজিস্ট্রেশন করলো যে স্ট্যাটিস্টিক্স পড়ার জন্য, কারণ তার মধ্যে রিসার্চ মেন্টালিটি ঢুকেছে, সুতরাং স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। এটা নিজে থেকে যে ফিল করে যে এটা তার হাই স্কুল কমপ্লিট করা, কলেজের ডিগ্রি কমপ্লিট করার জন্য কোথাও প্রয়োজন নেই এটা কমপ্লিট করার জন্য, বাট শি ফেল্ট দ্যাট ওয়ে। তারপর সে আগামী মাসে ইন্টার্নশিপে যাচ্ছে। এখন জুলাই মাসে তার একটু কাজকর্ম কম আছে, তো আমরা চিন্তা করতেছি জুলাই মাসে আমরা কি অ্যাচিভ করতে পারি। তো আমরা চেষ্টা করতেছি, এখন জানি না সম্ভব হবে কিনা। আমরা ওকে লন্ডনে পাঠানোর চিন্তা ভাবনা করছি আর আরেকটা প্রোগ্রাম করার জন্য ওই গ্যাপের মধ্যে। তো আমি যে জিনিসটা হচ্ছে যে এখানে আমার কোনো কৃতিত্ব বা আমার পাণ্ডিত্য দেখাচ্ছি না, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমার স্কুলের সিস্টেমের সাথে, কলেজের সিস্টেমের সাথে বেস্ট স্কুল হতে পারে যে হোম। যে প্যারেন্টস যদি কোলাবোরেট করে, বাংলাদেশের অনেক ছেলেপুলে একদম বাংলাদেশে নর্মাল স্কুলে পড়ে ডাইরেক্ট হার্ভার্ডে পড়তে এসেছে, এরকম বহুত প্রমাণ আছে। প্রমাণ আছে, কারণ এটা কি আসলে বাংলাদেশে জিপিএ 5 পাওয়ার কারণে হার্ভার্ডে এসছে? নো নো নো। কারণ জিপিএ 5 আপনাকে কোনোদিন হার্ভার্ডে না, নর্মাল একটা ইউনিভার্সিটিতেও আনবে না আমেরিকাতে। যে জিনিসটাতে আনবে সেটা হচ্ছে তার প্যারেন্টসরা তাকে আরো অনেক কিছু অ্যাচিভ করিয়েছে। সো থিঙ্ক অ্যাবাউট ইট। আসলে এটা নিয়ে ডেফিনেটলি কিছু কাজ করা যায়, যে মানে এই যে এই জায়গাটাতে আমি আসলে, আপা যেহেতু বললেন, আমি আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, যে এখানে এটা প্যারেন্টাল, অ্যাটলিস্ট আমি যদি কোর্স ডেভেলপও না করি, কিছু ভিডিও তৈরি করা যায় যেগুলো হয়তো আমাদের প্যারেন্টসদেরকে গাইড করবে, হেল্প করবে টু গেট ইট থ্রু। থ্যাংক ইউ ফর দিস। দিস ইজ অলসো বিইং এ মাল্টিপ্লায়ার এট হোম। যে মাল্টিপ্লায়ার তো শুধু আমি, আহ, আসলে আমার বেস্ট জায়গা কোনটা, এটা হচ্ছে হোম, কারণ আমি দুনিয়াতে এত সব করছি is for my home improvement, for my family improvement, all these things. Thank you, Apu. That's a good thinking. Good thinking. Anyway, so I want to get to the question answer. আমাদের এখানে রিপন ভাই হাত তুলেছেন। রিপন বিশ্বাস ভাই, প্লিজ। Thank you, sir, থ্যাংক ইউ। for this nice session. জি, We expect more session like this today's session. থ্যাংক ইউ। Especially, we are going to arrange a training in our organization. জি, We have already learned from you something.
And so our also company told us that you take a session uh, so that we can share the knowledge which Okay. we have gained from you. So Inshallah. I request you to arrange another session like the multiple leadership, then Mhm. another crisis leadership. জি। Crisis leadership is the most important in our organization related and factory related issue. Mhm. And one thing I want to say about your today's session that yesterday my junior colleague who is in charge in a shift and under me, and he told two employee to come today for extra work, but they didn't come. Mhm. So I called them today and tell why they didn't come Mhm. to do extra work. They shows the different excuse. There were Mhm. family problem and others. So Okay. many. But I told them that if you have family problem, you should have explained earlier, so Okay. that your in charge being another person. জি। So you have to speak about this. So আপনার Why? কোয়েশ্চেনটা একটু যদি বলেন, কোয়েশ্চেনটা বলেন। Question. So as a multiplier, মানে আমরা আসলে ওই ক্ষেত্রে সেই এমপ্লয়িকে কিভাবে আসলে তাকে এনকারেজ করতে পারি যে একজনকে আমি একটা দায়িত্ব দিলাম কিন্তু সে সেটা আসলে করলো না, ইগনোর করলো বা যে কোনো অজুহাত দেখালো, ওকে। সেই ক্ষেত্রে তাকে কিভাবে মোটিভেট করতে পারি? দ্যাট ইজ এ গুড কোয়েশ্চেন। এখানে মূল কথাটা হচ্ছে যে হ্যাঁ, ইউ ইউ অ্যাসাইন এ রেসপন্সিবিলিটি, বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট, অথবা ওই মানুষটা করেনি। এখন এই ক্ষেত্রে নর্মালি আমরা টিপিক্যালি যে কাজটা করি, এটা খুব সাধারণভাবে টিপিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে যে তাকে ডেকে বকাঝকা করা, অথবা তাকে একটা ভার্বাল ওয়ার্নিং দেয়া, লিখিত ওয়ার্নিং দেয়া, বা অল দিস থিংস। সো কল দ্যাট পারসন। যেটা করতে হবে এটা করবেন, কিন্তু ইনিশিয়ালি কনভারসেশনটা এইভাবে স্টার্ট করবেন, আমি আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছিলাম, আপনি এটা সামহাও করতে পারেননি, এবং আপনি আপনার নিশ্চয়ই কারণ আছে, বাট ফার্স্ট আই ওয়ান্ট টু লিসেন টু ইউ দ্যাট হোয়াই ইউ কুডেন্ট বি এবল টু ডু, বাট বিফোর আই স্টার্ট আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট আপনি কেমন আছেন, কোনো এমন কোনো কিছু ঘটেছে কিনা যেটা আপনাকে এই কাজটা করতে দেয়নি, বা প্রথমত যে জিনিসটা করা দরকার, যে কোনো যখন মিস কমিউনিকেশন, আই মিন মিসম্যানেজমেন্ট হয়ে যায়, অথবা কোনো একটা জিনিস ল্যাপস হয়ে যায় যেটা আমার এক্সপেকটেশন ছিল হয়নি, সেটা নিয়ে প্রথমে আগে কানেক্ট করা, তাকে অ্যাটাক না করে তাকে কানেক্ট করা যে আমি আপনি এই জিনিসটা করতে পারেননি, আপনার সবকিছু ঠিক আছে কিনা, আমি তো মনে করি যে আপনি খুবই রেসপন্সিবল মানুষ, আপনি তো এই জিনিসটা করে ফেলতেন, বাট আমি ডেফিনেটলি শিওর যে সামথিং হ্যাপেন। তো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, আর ইউ ওকে, ইজ দেয়ার এভরিথিং গোয়িং ওকে। মূল কথাটা হচ্ছে যে এখানে আপনি হিউম্যান অ্যাপ্রোচ, যেটা আপনি আপনি কিভাবে এক্সপেক্ট করতেন, মনে করেন আপনি যদি কোনো একটা কিছু কাজ না করে থাকেন, আমি এই জন্য লিডারদের অলওয়েজ বলি যে নিজেকে কোয়েশ্চেন করবেন, নিজেকে কোয়েশ্চেন করবেন যে আপনি হলে কি করতেন, ধরেন আপনি ওই এমপ্লয়ির জায়গায় আপনি নিজেকে রাখেন, এবং আপনি হলে এক্ষেত্রে কি করতেন। এমনও হতে পারে যে তার একটা রিয়েলি সিরিয়াস কারণ আছে, যে কারণে সে কাজটা কমপ্লিট করতে পারেনি, কাজটা করতে পারেনি। তো আপনি যে বেস্ট ওয়েটা হচ্ছে যে তার সাথে সিট ডাউন করা, শুধু প্রথমে আগে প্রবলেমটা না বলে তাকে বলুন যে আমি আপনাকে আমরা এই আলোচনার মেইন টার্গেট হচ্ছে আপনাকে ব্লেম মানে করা, তাকে বলতে মানে দেয়া আর কি। ফিগার আউট করা হুম, যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারবো টু বেটার, টু পারফর্ম বেটার, বেটার পারফর্ম করার ক্ষেত্রে। তো হ্যাঁ, আমরা অনেক কিছু ডিসকাস করব, এক্ষেত্রে আপনারও কোনো কিছু শর্টকামিং থাকতে পারে, বা আমার অর্গানাইজেশন টিমেরও কোনো একটা ত্রুটি থাকতে পারে, শর্টকামিং থাকতে পারে, হয়তো আমরা আপনার উপরে যেটা এক্সপেক্ট করেছি সেটা রাইট ওয়েতে ছিল না, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা উই উইল ডিসকাস ইন এ ভেরি এমপ্যাথেটিক ওয়ে, কানেক্টিং ওয়ে। এখানে আপনি আমি মিলে ফিগার আউট করব কিভাবে আমরা নেক্সট টাইম এটার চেয়ে বেটার করতে পারি। দ্যাটস হোয়াট ইজ আওয়ার টার্গেট। সো মূল কথাটা হচ্ছে যে কোনো ডিসকাশন শুরু করার আগে ডু নট গেট টু দ্য পয়েন্ট ডিরেক্টলি। অনেক সময় অনেক লিডার খুবই ব্যস্ত, মনে করেন যে আমরা তাড়াতাড়ি পয়েন্টে চলে যেতে পারি। আদার দেন গোয়িং দ্যাট ওয়ে, ফার্স্ট অফ অল ট্রাই টু কানেক্ট,
অলওয়েজ রিমেম্বার, যে কোনো মিটিং, যে কোনো ডিসকাশন, যে কোনো প্রবলেম ডিসকাশনের ক্ষেত্রে কানেক্ট করার চেষ্টা করুন, যাতে সে আপনাকে ট্রাস্ট করে যে আপনি তার কাছে আসার চেয়ে। এটা আপনার এমপ্লয়ি যখন কোনো একটা কিছু যখন ঘটে না, ডিফেক্ট হয়, প্রবলেম হয়, বা কোনো একটা কিছু যখন ল্যাপস হয়ে যায়, যখন আপনি ডাকেন আপনার এমপ্লয়িকে, সে কিন্তু ফিয়ার নিয়ে আপনার ওখানে আসে। হি ইজ স্কেয়ার্ড দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, ইউ আর গোয়িং টু গিভ অ্যান ওয়ার্নিং, অর আপনি তাকে বকাঝকা করবেন, অথবা এটা তার পুরো কেরিয়ারে, তার প্রোফাইলে একটা ব্ল্যাক স্পট হয়ে রইলো, এবং একটা রেড সাইন হয়ে রইলো, যে ইন ফিউচার আপনি তাকে অডিট করার সময়, তাকে ইভ্যালুয়েট করার সময়, রিভিউ করার সময় হয়তো এটা মনে রাখবেন। হি উইল হ্যাভ আ লট অফ ফিয়ার। আপনার ফার্স্ট কাজ হচ্ছে যখন কারোর সাথে সিট ডাউন করবেন, তার ভয়টা দূর করা। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, Yes, sir. ভয়টা দূর করা, এবং তাকে, এবং গোলটা সেট করা যে আমরা এখানে কেন বসছি। এই কেনটার উত্তরটা যেন এটা না হয় যে আপনি ভুল করেছেন, এটা নিয়ে ডিসকাস করতে বসছি। বলতে হবে যে উই হ্যাভ এ প্রবলেম হিয়ার, উই হ্যাভ এ প্রবলেম অ্যান্ড উই ওয়ান্ট ওয়ার্ক টুগেদার টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড অ্যাচিভ সামথিং বেটার, এবং ভবিষ্যতে যাতে এটা আমরা আরো বেটার ওয়েতে করতে পারি। সো কানেক্ট। সো আপনাকে যে প্রথম যে কোনো ডিসকাশনে আপনি ফিয়ারটা দূর করা, তার সাথে তার মধ্যে ট্রাস্ট বিল্ড করা, গোল সেট করা এবং কানেক্ট করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো মেইন পয়েন্টে যাওয়ার আগে। এটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ এটা আপনার জন্য হেল্পফুল হবে। Okay, thank you, হ্যাঁ, sir. এবং আমি Thank you. আমি নেক্সট যারা প্রশ্ন করবেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমার এখানে আমরা ভূমিকা করে যেন বেশি সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি প্রশ্নটাতে চলে যাই, মেইন প্রশ্নটাতে চলে যাই। আপনি আমাকে আমার কোর্সের জন্য হয়তো অনেক ধন্যবাদ দিবেন, এখন এই মুহূর্তে ধন্যবাদটা আপাতত স্থগিত রাখেন। আই ওয়ান্ট টু গেট টু মোর কোয়েশ্চেন, সো আমাকে একটু হেল্প করবেন, কিছু মনে করবেন না এটা। আমি আমি বুঝতে পারছি আপনি আমার প্রতি হয়তো থ্যাঙ্কফুল অথবা গ্রেটফুল, এই কারণেই আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন। এটার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং এটার জন্য আমি অলওয়েজ কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। বাট আই ওয়ান্ট টু গেট টু মোর মোর কোয়েশ্চেন। সো আমাদের স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ, আমরা আসবো আমি গ্রাজুয়ালি। আমি সবচেয়ে বেটার হবে আপনি যদি হ্যান্ড রেজ করেন, যেমন এখানে দেখেন অনেকে মানে হ্যান্ড রেজ করেছে। আমরা বেস্ট ওয়ে হচ্ছে যে যদি আমরা হ্যান্ড রেজ করি, দেন উইল কাম ওয়ান আফটার অ্যানাদার। তো আমাদের রাশেদ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমরা আজকের সেশনে খুব সুন্দর আলোচনা শুনলাম। আমরা এই আলোচনায় আমাদের প্র্যাকটিক্যালি আমরা করছি, এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে আমাদের এই ফ্যাক্টর গুলো হয়, কিন্তু এইভাবে আমরা কখনো আহ, চিন্তা করিনি। স্যার এখন খুব সুন্দর গাঠনিক ভাবে আলাপ করছেন স্যার। আমি আমার কোশ্চেনটা হলো যে স্যার, এইটার সাথে আমাদের আসলে আমরা ওয়ার্ক প্লেসের কথা বলছি। এই ওয়ার্ক প্লেস গুলোতে স্যার আমাদের নেক্সটে যদি কোনো একটা সুযোগ হয় কখনো ম্যানার অ্যান্ড এটিকেটের উপরে বস অ্যান্ড সাবঅর্ডিনেটের সাথে যে বিহেভিয়ার ফ্যাক্টরটার কোনো সেশন করার সুযোগ হবে কিনা স্যার? আমরা এইগুলো নিয়ে বেশ মানে খুব বাজে অবস্থায় আছি আমরা। ওই সরকারি এটিকেট চাকরি কোন এই সাইড থেকে? বিষয়ে এটিকেট কোন সাইড থেকে? আপনার সাইড থেকে, লিডার এটা সাইড থেকে নাকি বস এমপ্লয়ি অ্যান্ড থেকে? বস অ্যান্ড সাবঅর্ডিনেট, মানে ওকে। এইটা মানে আমরা খুব মানে পেইনেবল অবস্থায় আছি। আমরা আমাদের ব্রাইট ওয়ার্ডস গুলো আমরা কন্ডাক্ট করছি না সেখানে। আমাদের বেসিক্যালি আমি এখানে খুব সুন্দর আলাপ হয়েছে যে আসলে কি, যে বসকে বা যে লিডার তাকে নিজেকে ব্রড মাইন্ডেড হতে হবে। খুব সুন্দর আলোচনা এসেছে। আমরা সুন্দর এখানে অনেক ভালো শিখলাম। এইটাই আমরা এক্সারসাইজ করলে অনেক ভালো করতে পারবো। তারপরেও আপনার কাছে এরকম সুযোগ হবে কিনা বা এই অপরচুনিটি দেওয়ার আহ্বান জানাই স্যার। ওকে, এরকম সুযোগ আমরা পরে করতে পাবো কিনা। ধন্যবাদ স্যার সুযোগ থ্যাংক ইউ, দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। আমি এখানে হয়তো আমি আলাদা করে টাইটেল করে এটিকেট এবং বিহেভিয়ার আপনাকে একটা জিনিস সিম্পলি আপনাকে মনে হয় না যে আমাদের পুরো যে 6 সপ্তাহ 8 সপ্তাহ যে কোর্স করছি, এটা আসলে পুরোটাই হচ্ছে লিডারশিপের বিহেভিয়ার নিয়ে, লিডার কিভাবে বিহেভ করবে। যেমন আজকেও বলেন আমাদের ওয়ার্কশপে যে ঢাকায় যেটা করলাম, আসলে সবকিছুই তো আমরা লিডার কিভাবে আচরণটা করবে সেটাই শেখাচ্ছে। হ্যাঁ,
আমি হয়তো এটিকেট শব্দটাকে আলাদা করে উচ্চারণ করিনি, বাট আমি মনে করি যে রাশেদ ভাই, আমরা যত কিছু আলাপ করছি এটা লিডারশিপের আসলে এটিকেট নিয়ে, লিডার কিভাবে বিহেভ করবে, লিডার কিভাবে অ্যাক্ট করবে, সেটাই আমরা ডিসকাস করছি। বাট আপনার রিকোয়েস্ট আমি ডেফিনেটলি নোট ডাউন করছি, যে কোনো একটা সময় হয়তো ওই ওয়ার্ডটাকে মেইনলি ফোকাস করে বা মেনশন করে আমরা ডিসকাস করতে পারবো। বাট ওভারঅল আমাদের যে প্রোগ্রামগুলো অথবা এক্সিকিউটিভের টোটাল কার্যক্রম, আমি মনে করি যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে, যে ক্যান লিডার্স হাউ ক্যান লিডার্স বিহেভ অ্যান্ড অ্যাক্ট and showcase their behavior, এটা আর কি। না, থ্যাংক ইউ রাশেদ ভাই ফর দ্যাট ডিসকাশন, আই মিন কোয়েশ্চেন। তো আমাদের নেক্সট ভাই যিনি আছেন, GMG মোস্তফা। জি, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, লাস্ট ওয়ার্কশপ থেকে আমরা অনেকগুলো টেক অ্যাওয়ার্ড নিয়েছিলাম ওয়ার্ড। আজকের যে প্রেজেন্টেশন থেকে আমি 3টে ওয়ার্ড আমার জন্য নিয়েছি আর কি। 3টে জি, ওয়ার্ডের প্রথম হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্ট, মাইক্রো ম্যানেজার, আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার, আর থার্ড হচ্ছে যে ডিমিনিশার। এই 3টে ওয়ার্ড আমি ঠিক করেছি আমার লাইফে ইমপ্লিমেন্টেশন করার জন্য টেক জি। অ্যাওয়ে হিসেবে। আমার একটা কোশ্চেন হচ্ছে যে মাইক্রো ম্যানেজার ম্যানেজার আপনার স্যার যে বলছিলেন যে এনি হাউ হি ডু দ্য জব, somehow he do the job and get the result. Okay. But multiplier give the opportunity to asking question, give the opportunity to empower his subordinate. But জি, in the management team, when management teams see the result and they are happy হুম, by what means they are doing. In ওকে, my personal characteristics, I also try to do the multiplier role. হুম, I am working in multinational company last 26 years, and under my leadership, those who are working under me, they have become the chief of all other companies also. That is রাইট, good thing, but in current situation, current my job, it is হুম। also multinational company. I am facing the same problem. The micromanager, they are getting the appreciations. I am also getting আহ, appreciation, but it আসলে is আমি difficult to এখানে manage. এখানে একটু ওয়ার্ডটা আর একটু ভালো করে ক্লিয়ার করি। মাইক্রো ম্যানেজার তারাই, মাইক্রো ম্যানেজার আর ম্যানেজার এটা দুটো আলাদা জিনিস। মাইক্রো ম্যানেজার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যে কোনো ভাবে জব, আপনি যেটা শুরুতে বলেছেন জব কমপ্লিট করা, কথাটা ঠিক আছে, কিন্তু ওরা প্রয়োজনে অসৎ উপায় অবলম্বন করবে, প্রয়োজনে একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দিবে, প্রয়োজনে একজনকে আলাদাভাবে বলবে যে আসলে আমি, মানে হয়তো আমাদের দেশে যেটাকে অয়েল দেয়া জি, বলে, জি, মানে আমি তোমাকে আলাদা গুরুত্ব দিব, বা আমি তোমাকে প্রমোট করব, অথবা তোমার ইনক্রিমেন্টটা বাড়াই দিব। সে মাইক্রো ম্যানেজার হচ্ছে সে সে শুধু কাজটা কমপ্লিট করার জন্য যেই কোনো উপায়ের অবলম্বন করে। এখন সেটা হচ্ছে যে অনেক সময়, এবং যেটা হয়, মাইক্রো ম্যানেজিং ইজ ভেরি ব্যাড। কারণ মাইক্রো ম্যানেজিং ব্যাড কেন? কারণ মাইক্রো ম্যানেজিং সেক্ষেত্রে সে সবাইকে একসাথে নিয়ে কাজ করছে না, সবাইকে সাথে কোলাবোরেট করছে না, অথবা অনেক সময় সে দেখা যাচ্ছে একজনকে সুবিধা দিতে গিয়ে আরেকজনের ক্ষতি বা করে ফেলতেছে, ড্যামেজ করে ফেলতেছে, আন্ডারমাইন করে ফেলতেছে। তো আমি এখানে হয়তো জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করতে পারিনি আগে। মাইক্রো ম্যানেজমেন্ট ইজ ব্যাড। মাইক্রো ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট দুইটা কমপ্লিট আলাদা জিনিস। মাইক্রো ম্যানেজার মানে হচ্ছে সে যে কোনো ভাবে, বাই হোক আর বাই ক্রুক, মানে যেভাবেই হোক আমি এটা কমপ্লিট করব, ইভেন বাই ড্যামেজিং দ্য কোম্পানি। তো এখানে মানে মাইক্রো ম্যানেজার যারা যারা এখানে আরো একটা জিনিস, মাইক্রো ম্যানেজাররা কখনো ভালো ম্যানেজার হয় না, কারণ তারা অনেক কাজ কমপ্লিট করা বা অনেক অ্যাচিভ করানোর মধ্যে তাদের লক্ষ্য নেই। তাদের লক্ষ্য হচ্ছে শুধু মিনিমাম, যে আমি কোনো রকমে আমার চাকরিটা বাঁচানো, অথবা কোনো রকমে আমি কাজটা কমপ্লিট করে দিলাম তাদের মধ্যে। তো সুতরাং মাইক্রো ম্যানেজাররা রিওয়ার্ডেড হচ্ছে না। মাইক্রো ম্যানেজারদেরকে সবাই চিনে, কারণ মাইক্রো ম্যানেজাররা লো মেন্টালিটির পিপল, লো মেন্টালিটির মানে ম্যানেজার। তো এখানে আম, যারা কাজ কমপ্লিট করতে পারে তারা রিওয়ার্ডেড হচ্ছে, এটার মানে নয় যে তাদের মধ্যে সবাই মাইক্রো ম্যানেজার, ঠিক আছে। আর মাল্টিপ্লায়ার হওয়ার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কারণ হ্যাঁ, ঠিক আছে, আমি না হয় এখন কোনো রকমে মাইক্রো ম্যানেজ করে এখন কাজটা কমপ্লিট করলাম, কিন্তু আমার মাল্টিপ্লায়ার হওয়ার মেইন মানসিকতাটা হচ্ছে যে আমি ইভেন ফ্লোরে না থাকলেও, যখন আমি মাইক্রো ম্যানেজ করব, তখন আমি তখনই কমপ্লিট করতে পারবো কাজ যখন আমি ওই মাইক্রো ম্যানেজমেন্টটা করি, প্লাস আমি নিজে উপস্থিত থাকি ওখানে। আর যখন আমি মাল্টিপ্লায়ার হব, দেখা যাবে যে মাল্টিপ্লায়ার হওয়া মানে অন্যের হার্ট উইন করা, অন্যদেরকে অন্যদের মধ্যে এমন ট্রাস্টটা এবং রিলেশনশিপটা সে বিল্ড করে, সে না থাকলেও যে মানে হি ইজ ডুইং এ গুড জব।
এমপ্লয়িজ আর ডুইং গুড জব। সুতরাং মাল্টিপ্লায়ার হওয়া মানে হচ্ছে যে একটা লং টার্ম একটা কালচার তৈরি করা, যেখানের মধ্যে লিডারকে ডাইরেক্ট উপস্থিত থাকতে হবে না এবং লিডারের ভিশন দিয়ে কাজ কাজ করছে। যেমন এই যে আমি অলওয়েজ একটা উদাহরণ দিয়ে থাকি চট্টগ্রামের প্যাসিফিক জিন্স কোম্পানিটার, যেখানে নাসির সাহেব এমনভাবে, উনি তো মারা গেছেন, উনি এমনভাবে তার মাল্টিপ্লায়ার মানসিকতা বিল্ড করে গেছেন যে ওনার মৃত্যুর পরেও কোম্পানিটা আরো মানে গ্রো করছে। এটার বড় আর একটা কারণ হচ্ছে যে সে দেখা গেছে যে তার ছেলেদেরকে, এখন বড় বড় চেয়ারে বসছে তার ছেলেরা, কিন্তু তাদেরকে সহজে তিনি বসতে দেননি। তিনি যে কাজটা করেছেন তাদেরকে সমস্ত মানে ছোট ছোট জব থেকে শুরু করে সব শিখিয়েছেন, তাদেরকে তৈরি করেছেন। এটা শুধুমাত্র তাদেরকে তৈরি করেছেন লিড দেওয়ার জন্য, শুধু সেটা নয়, এখন কোম্পানির অন্যান্য এমপ্লয়ীদের কাছে এটাও এক্সাম্পল হয়ে গেছে যে নাসির সাহেব সব কাজগুলোকে ভ্যালু দেন, সব ধরনের কাজগুলো সবার কাজকে ভ্যালু দেন। ফলে দেখা গেছে যে নাসির সাহেবের মৃত্যুর পরেও দ্য কোম্পানি ইজ অলওয়েজ রাইজিং। সো দ্যাটস দ্য লং টার্ম থিঙ্কিং। এবং এখানে আরেকটা জিনিস শুনলাম যে প্যাসিফিক জিন্স ওনাদের সিইওর সাথে আলাপ করতে গিয়ে একটা জিনিস আমি জানলাম যে হুইচ ইজ এ রিয়েলি গ্রেট নিউজ ফর আওয়ার কান্ট্রি। তো ওনারা আসলেই চিন্তিত যে ভারত আমাদের কাছ থেকে বিশেষ করে রেভিনিউ নিয়ে যায়, টাকা নিয়ে যাচ্ছে বাই দেয়ার লিডার্স, মানে এখানে অনেক ভারতীয়রা আমাদের কোম্পানিগুলোতে কাজ করে। তো এখানে প্যাসিফিক জিন্স ইন্টারনালি তারা মানে কোর্স ডেভেলপ করেছে এবং তারা বিভিন্ন কাজ করে যাচ্ছে, তারা যাতে আস্তে 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 তারা বিদেশি লিডারদের উপরে নির্ভরতা কমিয়ে হোমগ্রোন লিডার যাতে তৈরি করতে পারে, অর্থাৎ যে যে জায়গাগুলোতে ওদের বিদেশি লিডাররা কাজ করছে, তো মানে তাদের এখানে আস্তে আস্তে পরবর্তীতে বাঙালি রিক্রুট করতে পারে। তো আমি আম, তখন একটা প্রশ্ন করলাম, ইচ্ছে করেই করলাম প্রশ্নটা। তো আমি বললাম যে আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট, দিস ইজ এ রিয়েলি গ্রেট থিং। বাট আপনারা যে এফোর্টগুলো নিচ্ছেন, এই এফোর্টগুলো অনেক সময় তো আপনাদের কাছ থেকে শিখে দেখা যাবে অন্য কোম্পানিতে জব নিয়েছে, অন্য কোম্পানিতে চেয়ে যে আপনারা এত কষ্ট করে লিডারগুলো তৈরি করবেন, অনেক লিডার চলে যাবে ডেফিনেটলি। তো বলছে হ্যাঁ চলে যেতে পারে, তো আপনারা কেন এফোর্টগুলো মেক করছেন? আমি আসলে তাদের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করতেছিলাম। তখন তিনি খুব চমৎকার ভাবে উত্তর দিলেন। উনি বললেন যে ঠিক আছে, আমার কোম্পানি ছেড়ে চলে যাবে, কিন্তু কোথায় যাবে? আমার দেশের আরেকটা কোম্পানিতে। তো তো এটা আলটিমেটলি উই আর ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, যে এটা সে তখন আরেকটা কোম্পানিতে গিয়ে আলো ছড়াবে। তারপর বললো যে যদি দেশ ছেড়েও চলে যায়, কোথায় যাবে? আর এই পৃথিবীর বাইরে যাওয়া তো তার সম্ভব না, এই পৃথিবীতে সে আলো ছড়াবে। সো উই আর ওয়ার্কিং টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস, টু মেক দ্য কান্ট্রি এ বেটার প্লেস। লুক এট দিস, দিস ইজ রিয়েলি রিয়েলি মাল্টিপ্লায়ার মাইন্ডসেট। ইটস এ ওয়ান্ডারফুল মাল্টিপ্লায়ার মাইন্ডসেট। এই ধরনের মাইন্ডসেট যদি থাকে, ডেফিনেটলি ডেফিনেটলি দ্য কান্ট্রি উইল ইমপ্রুভ। যেমন আমাদের প্রফেসর ইউনূস স্যারের যে উনি যেমন চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলছেন, এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, অথচ ওনার মেইন টার্গেটটা হচ্ছে যেহেতু আমরা এটা ভালো মতো চালাতে পারছি না, আমরা বিদেশি এক্সপার্ট নিয়ে আসি, তাদের মাধ্যমে শিখে, ওনার আসলে টার্গেট হচ্ছে যে আমাদের পিপলদের ক্যাপাসিটি বিল্ড করা, এখন ওদেরকে এনে। কিন্তু এটা আমরা ওইভাবে রাজনীতিবিদরা তো মানে প্রোপাগান্ডা ছড়াতে পছন্দ করে, রং সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, আরেকবার দিয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন আমেরিকার ম্যাক্সিমাম বড় বড় এয়ারপোর্ট সবগুলো প্রাইভেট খাতে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই ওখানে। সরকারের নিয়ন্ত্রণ শুধু উপরে, উপরে মানে হচ্ছে যে সরকার শুধু রেভিনিউটা কাউন্ট করতেছে বা ইয়াটা কাউন্ট করতেছে, অথবা তারা রেগুলেশনস গুলো দিয়েছে, এই যে জেএফকে এর মতো, জন এফ কেনেডি এয়ারপোর্টের মতো এয়ারপোর্ট, আটলান্টার মতো ওয়ার্ল্ডের বিজিয়েস্ট এয়ারপোর্ট আটলান্টা, এগুলো সবগুলো প্রাইভেটাইজ। এখানে কোনো সরকারি, সবসময় যে সরকার নিয়ন্ত্রণ করে ধরে বসে থাকতে হবে কোনো কথা নেই। এই যে কিন্তু এই গল্পটা দিয়ে আপনাদের কি বোঝাতে চাচ্ছি, এখানে কোনো রাজনীতির কথার জন্য না, যে ভিশনটা লং টার্ম, একটা ভিশন রাখা, যে লং টার্ম প্রবলেম সলভ করার একটা যে মানসিকতা, সেটাই হচ্ছে যে মাল্টিপ্লায়ার মাইন্ডসেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ইট ইজ থ্যাংক ইউ রিয়েলি গ্রেট ডিসকাশন, থ্যাংক ইউ। আমাদের একজন আপু, ওনার জুম ইউজার লেখা আছে বাট উনি নামটা দেননি, উনি বোধহয় কোয়েশ্চেন করতে চেয়েছিলেন এবং উনি অনও করেছিলেন। আপনি কি আছেন আপু? আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই। আমি মেয়েদের কাছ থেকেও কোয়েশ্চেন হ্যাঁ একটু ভাইয়া আশা। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ স্যার প্লিজ, সরি। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম চিনতে আসসালাম। পারছেন? জি জি জি। আহ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ মাল্টিপ্লায়ার আমি আমার কোয়ালিটিটাকে কিভাবে ভালোভাবে ইনশিওর করতে পারি উইথ মাল্টিটাস্কিং। যেমন আজকে এই জুম মিটিং এ অ্যাটেন্ড করার সাথে সাথে আমি অনেকগুলা মানে মাল্টিটাস্ক
করছি, লাইক আমি আমার স্টাফদের জন্য সিলেট থেকে ঢাকায় ইয়ারের অ্যারেঞ্জ করছি, তারপর হুম, ঢাকা থেকে তাদের জয়পুরহাট যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করছি। হুম, সাথে সাথে মানে অনেক বেশি আমার উপর প্রেশার ছিল, সাথে সাথে আমার এটাও ইচ্ছা ছিল যে আমি আপনার ক্লাসটা অ্যাটেন্ড করব। ওকে, তার আগে আমি আরো 2টা মিটিং শেষ শেষ করছি। সো ওকে। এইটাতে আমি কিভাবে কোয়ালিটিটা ইনশিওর করলাম, বা আমি এটাতে কি মানে অ্যাকচুয়ালি আমি আমার গোলটা কি অ্যাচিভ করলাম কিনা, বা আপনি কি মনে করেন যে আমার এই প্রসেসটা কি ঠিক ছিল তো কিনা? এখানে একটা মজার, আপনি চলে যাবেন না, মজার একটা কথা বলি যে এখানে মাল্টিপ্লায়ার এবং মাল্টিটাস্কার, এদের দুটো আলাদা জিনিস। আলাদা জিনিস মানে হচ্ছে যে মাল্টিপ্লাই যারা করে তারা হচ্ছে যে, মানে এতক্ষণ জানলাম, আমি এটা নিয়ে আবার ব্যাখ্যা করতে চাই না। মাল্টিপ্লাই করে যারা, মাল্টিটাস্কিং কারা বলতে আমরা কি বুঝি? মাল্টিটাস্কিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে একসাথে অনেকগুলো কাজ করা, একসাথে অনেকগুলো কাজ করা, মিনিমাম মোর দ্যান ওয়ান কাজ করা। কিন্তু আমি এই জিনিসটাতে আপু, যদি জরুরি হয়ে থাকে, ক্রাইসিস হয়ে থাকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এটা আমি ডিসকারেজ করছি যে মাল্টিটাস্কিং করা। কারণ আমাদের মাল্টিটাস্কিং এটা অবশ্য প্রোডাক্টিভিটির বিষয়, যে প্রোডাক্টিভিটি ক্লাসে যারা এসেছেন, আপনি তো ছিলেন মনে হয় প্রোডাক্টিভিটি জি ক্লাস। জি জি জি, তো আমি ওখানে একটা 3টা কথা, ক্লাসে ছিলাম। হ্যাঁ, একটা কথা মনে আছে নিশ্চয়ই আপনার, ওখানে বলেছিলাম মাল্টিটাস্কিংটাকে আমি খুব ডিসকারেজ করেছিলাম। কারণ জি 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 আমরা যখন আমাদের হিউম্যান সাইকোলজিটা এমনভাবে ডেভেলপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা কাজ ওয়ান থিং এট এ টাইম করলে আমরা সফলতা পাবো। হ্যাঁ, লাইফে চলে আসে কিছু কিছু মাল্টিটাস্কিং, আমি মানা করি না। আমি যেমন মনে করেন আমি গাড়িটা চালাচ্ছি, এই সময় আমার গাড়িটা কল চলে আসলো, আবার এখানে ফোন ধরবেন না, মানে যদি আপনার গাড়ির সাথে ব্লুটুথের সাথে এটা কানেক্টেড থাকে, যেটা আপনি জাস্ট গাড়িতে আপনি কোনো প্রকার চোখ না তুলে প্রেস করে অথবা ভয়েস ইউজ করে আপনি ফোনটা রিসিভ করতে পারবেন জি এবং জি। একটু ফোন কথা বলে নিলেন গাড়ি চালাতে চালাতে, তাহলে ওই মাল্টিটাস্কিং আমি এনকারেজ, মানে আমি এনকারেজ না, অ্যাপ্রুভ করি। বাট আবার ওই মাল্টিটাস্কিং যেন না হয় এক হাতে স্টিয়ারিং হুইল আর এক হাতে ফোন ধরলেন, মানে দ্যাটস ডেঞ্জারাস। মানে বাট মাল্টিটাস্কিং ইজ নট গ্রেট থিং। আমি আপু, উইথ ডিউ রেসপেক্ট, আপনি করেছেন হয়তো আপনার ওই মুহূর্তে খুবই জরুরি ছিল এই জন্য করেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট মাল্টিটাস্কিং এর সাথে মাল্টিপ্লায়ার হওয়ার, মানে মাল্টিটাস্কিং ইজ এ ভেরি ব্যাড থিং, ইজ এ ভেরি ব্যাড থিং। তো মাল্টিটাস্কিং করবেন না, কারণ এক্সপার্ট যদি হতে পারে, যারা মাল্টিটাস্কিং করে তারা বড় জোর একজন গুড এমপ্লয়ি হতে পারে, অথবা মোটামুটি একটা সাকসেসফুল এমপ্লয়ি হতে পারে, কিন্তু তারা লিডার খুব বেশি হতে পারে না। কেন জানেন? এক্সপার্ট হতে গেলে একটা জিনিসের উপরে ফোকাস ফোকাস অনেক থাকতে করতে হবে। হয় একসাথে। যেমন যেমন মনে করেন আমার অনেকগুলো বিষয়ে এক্সপার্টিস আছে। একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু মানে আমি কাজ করতে করতে কর্পোরেটে অনেক বিষয়ে এক্সপার্টিস আমার এসছে, জি জি। যেমন তো কিন্তু আমি যদি আমি ওই বিষয়গুলো পড়ানোর জন্য আমাকে অনেকে পুশ করে, তো আমি বলি যে ভাই আমি এত জায়গায় পণ্ডিত হতে চাই না, একটা জায়গায় করি। কারণ যখন আমি একটা জিনিসের উপরে ফোকাস টানবো, যেমন লিডারশিপ, প্রোডাক্টিভিটি, আমি আমি অলওয়েজ ওই সার্কেলটাকে এমনভাবে টাইটেন করছি যে আমি ওই একটা জিনিসের উপরে ফোকাস করি, যাতে আমার এক্সপার্টিস শুধু বাড়তেই থাকে। তো এক্ষেত্রে আমি আপনাকে যেটা পরামর্শ দিব, হ্যাঁ, কিছু কিছু মাল্টিটাস্কিং আছে। সেটা হচ্ছে যে মনে করেন আপনি ফোনে কথা বলছেন, এই সময়ে আপনার সামনে একটা বাক্স আছে যেটা নেয়ার জন্য একজন লোক আসবে, আপনি এমনি হাত বাড়িয়ে তাকে বাক্সটা দিলেন, ওই ধরনের মাল্টিটাস্কিং আপনি করতে পারেন, কারণ এটাতে আপনার খুব বেশি ফোকাস ব্রেক হয়নি। কিন্তু যখন মনে করেন আপনি ধরেন আমার এই ট্রেনিং এ আছেন, একটা গ্রেট উদাহরণ দিয়েছেন, আমি বলছি না যে আপনি করতে করতে হতেও পারে অনেক সময়, বাট ধরেন আপনি আমার ট্রেনিং এ আছেন, এটা তো 100% ফোকাস দরকার যদি আমি এখানে শুনতে চাই। এখন ওই সময় যখন আপনি ধরেন একটা এয়ারপ্লেনের টিকিট বুকিং দিচ্ছেন ফর এক্সাম্পল, তখন কিন্তু আপনার অ্যাটেনশনটা অন্য জায়গায় চলে গেল। কারণ এখানে তো অ্যাটেনশন না দিলে তো আপনি হয়তো দেখা যাবে একটা হাই প্রাইসের টিকিট বুকিং দিয়ে দিতে পারেন, অথবা রং বুকিং দিয়ে দিতে পারেন। ভুলক্রমে দেখা যায় যে একটা রং টাইমিং চুজ করে পরে দেখলেন যে টিকিট কিনে ফেলেছেন, আসলে কিন্তু টিকিটটা রং টিকিট কিনেছে, হতে পারে। সো ইউ নিড টু রিয়েলি ফোকাস অন ওয়ান থিং। বাট এটা এটা জাস্ট, এটা আবার আপনার সমালোচনা করছি না আপু, আহ, আম, আহ, আমি আপনার সমালোচনা করছি না, এটা ওভারঅল কথাটা বলছি। ওভার। তো জি আমাদের যেটা করতে হবে, আমি সবার প্রতি একটা যেটা রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার কাজের মধ্যে এমন ভাবে জিনিসগুলো চুজ করেন যাতে আপনি এক্সপার্ট হতে পারেন। এক্সপার্টিস হওয়ার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আপনারা জয়সিটির নাম শুনেছেন কিনা জানি না, আমাদের উনি খুবই ইয়াং, আমার চেয়েও বয়স কম, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মানে বেস্ট লাইফ কোচ ইন দ্য ওয়ার্ল্ড, যার ইন্টারভিউ দেওয়ার জন্য বিল গেটসও খুশি মনে চলে আসে।
মিশেল ওবামা খুশি মনে চলে আসে। জয় শেঠি যেটা করেছিল, যেমন তার ফোকাস বাড়ানোর জন্য 2 বছর পুরো সমাজ থেকেই চলে গিয়েছিলেন, মানে বৌদ্ধ ভিক্ষুদের সাথে সময় কাটিয়েছিলেন। ইট রিকোয়ার্স এ লট অফ ফোকাস টু ইমপ্রুভ সামওয়ান সামওয়ান। আমি মাঝে মাঝে কালকে একজনকে মজা করে বলতেছি যে এরকম যদি একটা সুযোগ থাকতো, আমরা জবে যেমন অ্যাপ্লিকেশন দিই না ছুটির জন্য, এরকম একটা সুযোগ থাকতো যে আমি ফ্যামিলিতে একটা অ্যাপ্লিকেশন দিতাম যে ভাই আমার 2 বছরের জন্য ছুটি দাও, আই উইল গো সামহায়ার and you guys are not gonna bother me so that I can bring my focus. So anyway আপু, এটা মজা করার জন্য বললাম। তো আমি যেটা আপনাকে রিকোয়েস্ট করব, পারতপক্ষে মাল্টিটাস্কিং করবেন না। মাল্টিটাস্কিং ইজ নট এ গ্রেট থিং। হ্যাঁ, ওই মাইনর মাল্টিটাস্কিং গুলো করতে পারেন, হ্যাঁ মাইনর মাল্টিটাস্কিং গুলো, বাট যখন ফোকাসের বিষয় আসবে তখন মাল্টিটাস্কিংটাকে যত অ্যাভয়েড করবেন। এটা হার্ভার্ডের রিসার্চে আসছে, এটা একেবারে বড় বড় লিডার পৃথিবীতে যারা আছে সবাই ডিসকারেজ করছে মাল্টিটাস্কিং। কারণ ওই ওই রিসার্চটা আপনাকে একটু মনে করাই দিই, যেটা আপনি শুনেছেন ওখানে ঢাকার মধ্যে। যখন আমরা একটা কাজ করি উই ক্যান পে 100% অ্যাটেনশন। আবার যখন আমরা দুইটা কাজ একসাথে করি, যেমন আপনি যখন ফর এক্সাম্পল এই দুটো একসাথে করছিলেন, যে আপনি প্লেন টিকিট বুকিং দিচ্ছিলেন, এমনি উদাহরণ দিচ্ছি, আপনি এই ট্রেনিংও ছিলেন, আপনাকে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়েছে। ব্যাক অ্যান্ড ফোর্থে প্রচুর পরিমাণে অ্যাটেনশনের যেই পার্সেন্টেজ সেটা নষ্ট হয়ে যায়। এবং আরেকটা, তো আমরা নর্মালি যখন একের অধিক কাজ একসাথে করি, আমরা 10%, আমাদের অ্যাটেনশনের সর্বোচ্চ 10% আমরা অ্যাপ্লাই করতে পারি একটা কাজের উপরে। দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা যখন ডিস্ট্রাক্টেড হই, মনে করেন আপনি একটা কাজ করছেন, একটা ট্রেনিং শুনছেন, অথবা একটা প্রজেক্টে ফোকাস করছেন, মাঝখানে গিয়ে আমি আপনার সাথে কথা বললাম বা আপনাকে বললাম যে আপু, তাসনিম আপু আমাকে এই কাজটা করে দেন, এখন স্বাভাবিকভাবে আপনি আমার দিকে ফিরে তাকাতে হয়েছে, আমার কথাটা শুনতে হয়েছে, এখন আপনার ফোকাসটা কিন্তু কুইকলি ওইটা থেকে সরে গেছে। যখন এইভাবে সরে যায়, তখন আমি চলে যাওয়ার পরে আপনি যখন যদিও বা কাজটা রাইট ওয়ে শুরু করেছেন, কিন্তু আপনার ফুল অ্যাটেনশন ওখানে আসেনি। অ্যাকর্ডিং টু রিসার্চ 17 মিনিট থেকে 2 ঘন্টা সময় লাগে আগের অ্যাটেনশনে ফিরে আসতে হিউম্যান বিইং এর। মানে এটা আমরা অনেক সময় মনে হয়েছে হ্যাঁ আমি আর কাজটা আবার শুরু তো করে দিয়েছি, কিন্তু আমার মাইন্ড ফুললি ইনভেস্টেড হতে 17 মিনিট থেকে 2 ঘন্টা সময় লাগে। এই জন্য যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে বসবেন, এটা যদিও প্রোডাক্টিভিটি ক্লাসের অংশ, গুরুত্বপূর্ণ কাজ করতে বসবেন, তখন যদি আপনার মনে হয় যে ওই সময় আপনাকে অন্যান্য কিছু ডিস্ট্র্যাক্ট করতে পারে, সুতরাং আপনি ব্যবস্থা করে রাখেন। মনে করেন আপনি যদি এমন একটা কয়েকটা কল আসতে পারে, বা যাদের সাথে সুপারভিশনে রাখবেন তাদেরকে বলে রাখবেন, হে আমি এই 2 ঘন্টা ব্যস্ত থাকবো, তোমাদের যদি কোনো সিরিয়াস কোনো কিছু থাকে তোমরা অমুককে কল করে ইনফরমেশনটা দিবা, আই উইল গেট ইট ব্যাক টু ইউ। অথবা আমাকে ইমেল করে দিবা, অথবা আমাকে একটা টেক্সট করে দিবা, আই উইল গেট ব্যাক টু ইউ। বিকজ আপনাকে ইউ হ্যাভ টু অর্গানাইজ সাম অল্টারনেটিভ অল্টারনেটিভস সো দ্যাট দে ডোন্ট ডিস্ট্রাক্ট ইউ। এক পৃথিবীতে যারা যারা সফল হয়েছে, এটা আপনি বিলিয়নিয়ার বলেন, একটা বড় সায়েন্টিস্ট বলেন, তারা আমাদের মতো মাল্টিটাস্কিং করে না বলেই সফল হয়েছেন। একদম সিরিয়াস অ্যান্সার। কারণ তারা একটা জিনিস, আপনি কি জানেন আপনি আর আমি এই যে আজকে এত চমৎকার জুম মিটিং করছি, আমরা এত চমৎকার এনভায়রনমেন্টে বসে আছি, আপনার মাথার উপরে যে লাইটটা জ্বলছে, আপনি এত সুন্দর একটা রুমে বসে আছেন, বিল্ডিং এ বসে আছেন, এই জিনিসগুলো ইনোভেট করতে কতজনের যে সংসার ভেঙে গেছে, কত বিজ্ঞানীর সংসার ভেঙে গেছে এটা জানেন? শুধুমাত্র একটা জিনিসের উপরে ফোকাস করতে গিয়ে, আজকে আমাদের একটা বেটার পৃথিবী উপহার দিতে গিয়ে কতজনের সংসার ভেঙে গেছে, কতজন খেতে ভুলে গেছে, কতজন ঘুমাতে ভুলে গেছে, বিকজ দেয়ার ফোকাস ওয়াজ সো হাই। তো আমরা যদি লাইফে ইমপ্রুভ করতে চাই, উই হ্যাভ টু স্টার্ট ফোকাসিং অন ওয়ান থিং এট এ টাইম। আপু, আমি যদি আপনাকে পার্সোনালি কোনো হার্ট করে থাকি, আমি সরি, যদিও আপনার বিষয় নিয়ে আলাপ করছিলাম। একেবারেই না। স্যার, আমার আরেকটা কথা কোশ্চেন ছিল। জি অ্যাকচুয়ালি এটা আমার ফাউন্ডার স্যারই আমাকে ফরওয়ার্ড করে দিছে, আমি জাস্ট এটা বলতেছি। জি হাউ ক্যান এ ভিশন লিড organization like Multiplier ensure that its vision is sustained and effectively translated across all levels of organizations? হুম, মানে আপনি, এটা তার, জি এটা আমাদের আসলে কোশ্চেন ছিল। আমরা কিন্তু বোধ শুনতেছি আপনার কথা। আচ্ছা 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 আচ্ছা, ইটস ফাইন। আমি এবার কোয়েশ্চেনটা আপনার কাছ থেকে বাংলায় শুনতে চাই, কারণ ইংলিশে আমি একভাবে বুঝবো, বাংলায় আপনার কাছ থেকে আরেকভাবে বুঝবো। আপনাদের মেইন সারমর্ম উদ্দেশ্যটা কি ছিল? দিস ইজ আই আন্ডারস্টুড ইউর ইংলিশ, বাট এখানে বাংলার মধ্যে আর কোনো মিনিং আছে কিনা সেটা বোঝার জন্য। ওকে, ক্যান আই ইন্ট্রোডিউস মাই ফাউন্ডার? ইয়া প্লিজ। Assalamu alaikum. সালাম My আলাইকুম। my Bangla is equally bad, but I'm All very over that, please. inspired.
আপনার এই because she attended the training and I'm very inspired. But আমার mainly হচ্ছে because Future Dash is a very visual-led organization. We work with socially deprived. আর আমাদের অর্গানাইজেশনে ডিফারেন্ট লেভেলে আমাদের ভিশনটা ট্রান্সলেট করতে হয়। Zabin's trying her best, rest of the team here are trying their best. And we want to make sure, I think আপনাদের ট্রেনিং থেকে আমাদের খুবই বেনিফিট আসছে। So I think other colleagues will attend that. So এই ভিশনটা ট্রান্সলেট মাল্টি লেয়ারে করতে গিয়ে it's a huge challenge for her. So জি how do we make sure that আমাদের এই ভিশনটা যে মাল্টি লেভেলেই ট্রান্সলেট হয়? Because without the core value and the vision, the organization is nothing. Because anybody জি can make product, জি but installing vision and inspiring the entire team from the farmer to the farm to shop, অথবা জি our investors, অথবা our micro enterprises, জি যেগুলো জি আমরা সেট আপ করছি, এগুলোতে এই অল সেক্টর অল সেগমেন্টে কিভাবে এই ভিশনটা ট্রান্সলেট করা যায়, because they also have a shared ownership in the whole thing. জি So I was quite inspired today. আমাদেরকে ফোর্স করা হয়েছে আপনার এটা শোনার জন্য। উই জি আর অনার্ড যে আমরা শুনলাম। থ্যাংক বাকি ইউ সবরা শোনার জি পরে আমরা দেখলাম যে যে এইটাতে আই থিঙ্ক ইট হ্যাজ রিয়েলি এই 3 days এর ট্রেনিং আমাদের আই থিঙ্ক রনি আর জাবিনের খুবই হেল্প করছে। আর আই জি থিঙ্ক রেস্ট অফ দ্য কলিগস উইল ইনশাল্লাহ অ্যাটেন্ড। বাট থ্যাংক ইউ আই এইটা এম সো কিভাবে গ্রেট। আমরা ওকে নো নো ইউ আর আমি রিয়েলি ফ্যান্টাস্টিক। আমরা আমি আমি এভাবেই করে আপনার কাছে এক্সপ্লেইন করব যে আমি ধরেন আমি আপনার এমপ্লয়ি হলে আমি আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করতাম অ্যাজ when you are injecting that vision or you are translating that vision. So vision জিনিসটা কি নর্মালি সিম্পল বাংলায় আমি একটু কোয়েশ্চেনটা একদম ইজি ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন করছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা জিনিসে বিশ্বাস করি ভাইয়া, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন আপনার কিন্তু উত্তরটা সবার। তো এই জন্য আমি একটু যত সিম্পলিফাইড করতে পারি। তো ভিশন জিনিসটা হচ্ছে যে ওই জিনিসটা যেখানে আমরা রিচ করতে চাই, রাইট? সিম্পল ভাবে হচ্ছে যেখানে আমি পৌঁছাতে চাই, সেটা হচ্ছে আমার ভিশন। অর্থাৎ আমি যেটা আমার আমার ড্রিমের মধ্যে দেখছি, পরবর্তীতে এটা আমি রাইট ডাউন করেছি। সো এখানে আমাদের যে জায়গাটার মধ্যে আমি মনে করি আমাদের ওয়ার্ক করা দরকার, সেটা হচ্ছে অনেক সময় আমরা ভিশনগুলো ডিরেক্টলি এসে আমাদের টিমের মধ্যে এক্সপ্লেইন করি, আমাদের লিডারের মাধ্যমে এক্সপ্লেইন করি, কিন্তু আমরা একটা জায়গায় ফোকাস করতে থাকি, সেটা হচ্ছে যে আমাদের এই কোম্পানির ভিশন কি, কোম্পানি এটা দ্বারা কি বেনিফিটেড হবে, কোম্পানি কত দূরে যেতে চায়, কোম্পানির প্রফিটেবিলিটি কি হবে, অল দিস থিংস। বাট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ফ্রুটফুল একটা ডিসকাশন হতে পারে যদি আগে আপনি হোমওয়ার্ক করে ওইটা ফিগার আউট করতে পারেন যে যাকে আপনি ভিশনটা মানে অ্যাডপ্ট করতে বা ভিশনটাকে নিজের মধ্যে নিতে রিকোয়েস্ট করছেন, তার কি বেনিফিট হবে সেটা দিয়ে যদি আপনি ডিসকাশনটা শুরু করতে পারেন। তাদের কি বেনিফিট হবে একদম পার্সোনালি, যেটা বেনিফিট হবে। আমি একটা এমনি সিম্পল সিম্পল উদাহরণ দিই। ধরেন আমরা একটা নতুন মেশিন আনলাম। এতদিন আমার এমপ্লয়ি একটা 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 নির্দিষ্ট মেশিনে কাজ করছিল, আমি আপডেটেড ভার্সনটা আনলাম, আপডেটেড মেশিনটা আনলাম। এখন স্বাভাবিকভাবে অনেক সময় এরকম হয়েছিল, একটা সিম্পল উদাহরণ দিই। আমি যখন কোয়ালিটি কন্ট্রোলে কাজ করছিলাম, ওখানে আপনারা তো জানেন ইআরপি সিস্টেম, যেমন এই যে এসএপি, বিপ্যাক্স, এই সমস্ত ইআরপি সিস্টেমগুলো যেগুলো আমরা নর্মালি কোম্পানিতে ইউজ করি। তো এখন আগে এসএপি ইউজ করতো কোম্পানি, একটু পয়সা সেভ করার জন্য বিপ্যাক্স ইআরপি সিস্টেমটা আনছে। এখন অনেকে ভয়ে চাকরি ছেড়ে দেয়। মানে যখন এসে ম্যানেজাররা বলল যে এটা আমরা ইউজ করব, এবং ওরা বলেছে এটা দিয়ে খরচ বাঁচবে, অমুক বাঁচবে, সমুক বাঁচবে, এভাবে বলেছে। বাট অনেকে মনে করলো যে আমার দ্বারা এটা শেখা সম্ভব না, ইভেন ট্রেনিং শুরু হওয়ার আগেই অনেকে চাকরি ছেড়ে দেয়। তো এখানে আমি যেই ফল্টটা পেলাম আমাদের ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে তারা যখন এক্সপ্লেন করছিল, তারা শুধুমাত্র যে অর্গানাইজেশনাল বেনিফিট অথবা কোম্পানির বেনিফিট, কোম্পানির প্রফিটেবিলিটি, কোম্পানির যে মানে যেটা বেনিফিট, সেটাই শুধু তারা বলছিল। কিন্তু তারা পরবর্তীতে আমি নিজেও যখন বিপেক্স ইউজ করা শুরু করলাম, দেখলাম যে বিপেক্স ইজ মাচ ইজিয়ার দ্যান এসএপি। এটা বরঞ্চ আমি আগে এসএপিতে যে স্টেপগুলো নিতে হতো বা যে স্টেপে কাজ করতে হতো, দেখা যাচ্ছে আরো ইজিভাবে কাজ করতে পারছি। তো আমরা যখন ভিশনটা বা যে কোনো নিউ চেঞ্জ ম্যানেজমেন্ট করতে চাই, সে চেঞ্জ ম্যানেজমেন্টটা যখন আমি এমপ্লয়িকে জানাবো, তাকে আগে যেমন মেশিন দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, যদি তাকে এইভাবে বলতে পারতাম এই মেশিনটা আনা হয়েছে বিকজ ইট উইল মেক ইউর ওয়ার্ক ভেরি ইজিয়ার, মানে ইজিয়ার দেন বিফোর। যেমন আগে তোমার অনেক ম্যানুয়াল কাজ ছিল, যেটা এখন অনেক কিছু অটোমেটেড। সো ইট উইল
টেক আউট ইউর লেবোরিয়াস ওয়ার্ক, মানে তোমার যে আগে হার্ড ওয়ার্ক করতে হতো এখন সেটা করতে হবে না। আবার এটা আমাদের এফিসিয়েন্সি বাড়াবে, এফিসিয়েন্সি যখন বাড়বে তখন স্বাভাবিকভাবে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, প্রফিটেবিলিটি বাড়লে তোমার বোনাস বাড়বে, তোমার ইনক্রিমেন্ট বাড়বে। আমি খুবই সিম্পল ওয়েতে দুই একটা উদাহরণ দিচ্ছি আর কি, যে আগে কমিউনিকেশনটার মধ্যে যেন আমরা আমার বেনিফিট অ্যাজ এ লিডার, আমার টিমের আই মিন কোম্পানির বেনিফিট, অর্গানাইজেশনাল প্রফিট এটা ডিসকাস না করে ফার্স্ট উই নিড টু রিয়েলি ডিসকাস এই ভিশনটা যদি আমরা ধারণ করি, হাউ ক্যান দে বি বেনিফিটেড ফার্স্ট অ্যান্ড দেন অর্গানাইজেশন উইল বি বেনিফিটেড। সো আমরা আমরা হিউম্যান বিইংরা খুবই সেলফিশ। আপনি যখন আমাকে একটা প্রপোজ করবেন, আমাদের যিনি এই আপুর লিডার যিনি আছেন ওনাকে বলছি, আপনি ধরেন এসে আমাকে একটা প্রপোজ করলেন, আকবর ভাই আমাকে এই কাজটা করেন আমার জন্য, বা আপনার সাথে এই কাজটা করতে চাই। প্রথম কোন প্রশ্নটা আমার মাথায় আসবে? আপনি প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমার মাথায় অটোমেটিক্যালি একটা প্রশ্ন আসবে যে উনি যে আমাকে প্রপোজ করছেন আমার লাভ কি? এই এই জিনিসটা আগে আসবে। উই আর হিউম্যান বিইং, উই আর ভেরি সেলফিশ। হ্যাঁ, জি Sorry, আমাদের ক্ষেত্রে কিন্তু he starts profit from the ground. So জি our profits are directly disseminated. জি Major portion of our wealth is with the farmers. জি Then the one third is with the money, quarter of it with our investors, and জি the less because we are a very much investor driven contract farming organization. জি জি So main portion টাই হচ্ছে the end user is the main beneficiary, and then ডেফিনেটলি all our workers are shareholders. So জি again, start from, even though we are investors, they're জি all beneficiaries. So we start from the root where the profit is, large portion is জি right. যদি আপনি টাকার ক্ষেত্রে বলেন, জি ownership যদি ক্ষেত্রে বলেন, জি all our worker research backed, যে আমরা contract farming এ যখন ঢুকি, we did a lot of research, almost 1.5 years we researched যে তারা কি চাচ্ছে, প্রবলেমটা কি। So we, জি like for example in সুনামগঞ্জ একটা পুরা হাওর অঞ্চল, জি now we are doing the irrigation, যে ওইখানে ওই ফার্মারদের বেনিফিট, but that was their need, but we জি are investing. জি So it starts from there, but it seems still we find যে এই ভিশনটা তো আপনার তো 100% সবার ভিশন নিয়ে তো একটা ভিশন হবে না, you collect all those things and make জি it into a core value, but it জি seems আমার মেজর চ্যালেঞ্জ, অনেকগুলো অর্গানাইজেশনের স্কিলস চ্যালেঞ্জ থাকে, রিসোর্স চ্যালেঞ্জ থাকে, আমাদের হয়ে গেছে এই ভিশনটাকে ওনিং করার যে চ্যালেঞ্জ, যে সবাই ওনিং করানো। আর যেটা আপনি বলছেন সেটা হয়তো যদি if it was a say product where we've introduced new management system অথবা new জি টেকনোলজি, সেই ক্ষেত্রে হতে পারে যে বেটার ভার্সন ইজ another ভার্সন, যেটা আপনি এক্সাম্পল দিলেন। জি আমাদের biggest challenge হয়ে গেছে not the resource, not the management, but actually making sure that everybody is a shared owner and জি shared, ওই জিনিসটাই ইনস্টল করা biggest challenge. জি। তো এক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে এখানে আরেকটা জায়গা, যে এটা তো গেল কমিউনিকেশনের ব্যাপারটা, এখানে আমরা আমরা রিলেশনশিপ বিল্ডিং, এখন মনে করেন আমি যদি যতই কিছু নিয়ে আমি ডিসকাস করি না কেন, যদি যেই যে লিডারটা এই জিনিসগুলো কনভে করছে তার সাথে তাদের রিলেশনশিপটা, ট্রাস্টটা কতটুকু মানে গ্রাউন্ডেড, এটার উপরে নির্ভর করছে কিন্তু আমি আপনার কমিউনিকেশনটা কতটুকু বা আপনার 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 মেসেজগুলো নিব। তো এই ক্ষেত্রে আমার মনে হয় রিলেশনশিপ বিল্ডিং এর উপরে কাজ করা যেতে পারে, ট্রাস্ট বিল্ডিং এর উপরে কাজ করা যেতে পারে, যাতে সবাই, এই যে ওনারশিপের কথাটা যখন আসছে, হ্যাঁ ডেফিনেটলি ইউ আর রাইট। এটা তো আমি আমি আগে যেটা বলেছি সেটা শুধু কমিউনিকেশন পার্টটা, অর্থাৎ হোয়েন আই এম ব্রিঙ্গিং এ চেঞ্জ, এটা আমি কিভাবে কমিউনিকেট করব। কিন্তু আমি যতই আপনাকে এসে হঠাৎ করে একটা কমিউনিকেট করি না কেন, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে এই রিলেশনশিপ মানে ট্রাস্টটা ওই পর্যায়ে না থাকবে। এবং ট্রাস্ট বিল্ডিংটা নিয়ে কাজ তো এই এই জিনিসটা এই জিনিসটা তো অনগোয়িং প্রসেস, এবং এটার উপরে কাজ করা যেতে পারে, যে কালচার বিল্ডিং, যে ট্রাস্ট দিয়ে যে কালচারটা ডেভেলপ করা। তো আমার মনে হয় এই জায়গাটায় আপনারা কাজ করতে পারেন, হয়তো করছেন ডেফিনেটলি। তো এখন অনেক জায়গায় যখন লিডার এবং তার ফলোয়ারদের মধ্যে এই যে ট্রাস্ট গ্যাপ থাকবে, সেক্ষেত্রে যত ভালো কমিউনিকেশন হঠাৎ করে এসে করা হোক না কেন, ইটস নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেড। স্যার, আমি একটা কথা বলি, আমি যখন আপনার ট্রেনিংটা অ্যাটেন্ড করছিলাম, আপনি যে প্রসেসে আপনি মানে অ্যাজ এ লিডার হিসেবে তাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত ছিল, এক্স্যাক্টলি আমরা কিন্তু আমাদের স্যারের কাছ থেকে সেই রকম অ্যাপ্রোচটাই পাইছি, এবং সবসময় আমরা ওইটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। জি সব সময় তাদেরটাই আগে ভাবার চেষ্টা করছে, কিন্তু স্যার দেখা যায় যে বারবার তাদেরকে দেওয়ার পরেও, তাদেরকে ওই ইয়াদটা দেওয়ার পরেও মানে এখানে তো স্যার আপনি আপনার একটা কথা আমার মনে আছে যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিছে। হুম আমার এই অফিসের এই কাজটাতে মানে এই সময়টাতে আমি যতটুকু সময় পারবো আমি এই কাজটা করব।
আমার ওই কাজটা শেষ হয়ে গেলে আমি আরো কাজটা আরো মানে আরো ভালোভাবে আমার প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সেই হিসাবে আমি আরো কাজ নিব বা করব। জি কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে যে স্যার তাদেরকে এরকম বারবার বোঝানোর ক্ষেত্রেও তারা এখানে ওন করতেছে, তাদের একটা শেয়ার আছে বা সবকিছু আছে, তারা খুব ভালো একটা আমাদের সাথে অ্যাজ এ ফ্যামিলি হিসেবে তাদেরকে ট্রিট করে, তারপরেও যদি স্যার আমরা যদি ডিসহার্টেড হই বা ওই কাজটা যদি ঠিকভাবে না পাই, বা ওই অপারেশন সিস্টেমে আমি ডিসক্রিপেন্সি দেখতেছি, তারা কোনো একটা ইয়ার করলো সেই হিসাবে, তখন দেখা যায় যে উই আই ফিল সো ডাউন। সেই হিসাবে আই ফিল সো ফ্রাস্ট্রেটেড। আমি আমি আপনার সাথে শেয়ারও করছিলাম। হুম হুম। আহ, সেই ক্ষেত্রে আসলে কি করতে পারি? কারণ But I think he's right. I think আমাদের ট্রাস্ট এখানে বিল্ডিং আমাদের আরো কাজ করতে হবে ট্রাস্ট বিল্ডিং। I think অবশ্যই, you have to হ্যাঁ do হ্যাঁ that. হ্যাঁ হ্যাঁ। এখানে সিম্পল কিছু যে জিনিসটা হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিংটা কিভাবে হবে, এটার একটা ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং হচ্ছে যে শুধু আমি আপনাকে ট্রাস্ট করি, Sorry, আপনি আমার আপনাদের অনেক ট্রাস্ট টাইম করেন। নিয়ে নিতেছি। সরি 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 অনেক টাইম নিয়ে নিতেছি। ঠিক, সরি। না না দিস ইজ ফাইন, না না দিস ইজ গুড কোয়েশ্চেন। এখন ট্রাস্ট বিল্ডিংটা আমি আপনাকে যখন আপনি আমার বস হবেন, আমি আহ, এক্ষেত্রে যে মেন্টরশিপ যদি কিছু মাইক্রো লেভেলে মানে গ্রাজুয়ালি বিভিন্ন লেডারে যদি মেন্টরশিপটা চালু করা যায়, সেটা হচ্ছে এটা জাস্ট পার্সোনাল লেভেলে যদি আমি আমি যদি আমার এমপ্লয়িকে সবচেয়ে বেশি ট্রাস্টার এস্টাবলিশ করা যেতে পারে যদি আপনি তাদের গ্রোথ নিয়ে কাজ করছেন এই বিলিফটা তাদের মধ্যে আসে। যদি একজন ম্যানেজার তাদেরকে মেন্টর করে গ্রো করার জন্য, আবার ওই মেন্টরিং করার সময় তাদেরকে ওই মেসেজটা দেওয়া হয়, আই এম হেল্পিং ইউ টু গ্রো, সো দ্যাট বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ইন দিস পজিশন ইভেন নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে, আই ওয়ান্ট টু সি ইউ টু দ্য নেক্সট লেভেল। মানুষ সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয় যখন আপনি তাকে গ্রো করার জন্য কাজ করবেন, এই এই মেসেজটা তার মধ্যে আসে, তখন আমি আপনাকে ট্রাস্ট বেশি করতে চাইবো। এবং যেটা এই যে আজকে যেটা বললাম যে লিডার যে ম্যাগনেট হয়ে যায়, অ্যাট্রাক্ট করে, আমি আপনার সাথে লেগেই থাকবো। যে প্রফেসর ইউনূসের সাথে এত বছর পরেও, 74 সাল থেকে শুরু হয়েছে, এত বছর পরেও তার 4 জন ছাত্র কেন তার পিছনে লেগে আছে? বিকজ দ্য লিডার বিকেম ম্যাগনেট বিকজ দে নো দ্যাট the longer they can pass with the leader, the better they will grow. They will grow more and more and more and more. সো এই জিনিসটা হচ্ছে যে মানে ট্রাস্ট বিল্ডিং এর আরো একটা সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে তাদেরকে মেসেজ দিয়ে এবং তাদের জন্য তাদের গ্রোথে কাজ করা। তখন দেখবেন যে আপনি হোয়াট এভার ইউ আর পাসিং দ্য কমিউনিকেশন, দে উইল অ্যাকসেপ্ট ইট। থ্যাংক ইউ সো Thank মাচ। you so much. থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ মাচ। সো মাচ স্যার। থ্যাংক আপনার অনেক সময় নিয়ে নিছেন। অনেক সময় নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার ফর জয়নিং। থ্যাংক ইউ। Thank you, sir. You are inspiring. ইয়া থ্যাংক ইউ। স্যার একটা সাপ্লিমেন্টারি একটা কমেন্টস করা যায় স্যার আপনার কথার উপরে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্লিজ। স্যার আপনি যে উত্তরটা দিলেন স্যার আমি 100% এগ্রি। আর একটা ব্যাপার হচ্ছে ওনাদের ভীষণটা যেহেতু ওরা এমপ্লয়ি লেভেলে ট্রান্সফার করতে পারছে না স্যার, এক্ষেত্রে যেমন ধরেন একটা যদি উদাহরণ দিই, যে একটা লোকের হয়তো বা 10 কেজি ওজন কমাতে হবে। এখন সে যদি একসাথে 10 কেজি টার্গেট করে স্যার, ওটা না করে সে যদি ব্রেক ডাউন করে যে 1 বছরে 10 কেজি, তো ওইটা 6 মাসে কি হবে, 1 মাসে কি হবে, 7 দিনে কি হবে, একদিনে কি হবে, এভাবে জি ব্রেক ডাউন করে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার যেটাকে বলে প্রজেক্টের জি ভাষায়, বা জি এভাবে যদি এমপ্লয়িকে যদি ছোট টার্গেট দেওয়া যায় যে স্যার স্যার তার ভীষণটা ট্রান্সফরমেশন করার জন্য, ট্রান্সফার করার জন্য, সেক্ষেত্রে মনে হয় স্যার আমার মনে হচ্ছে যে এমপ্লয়িরা ওই টার্গেটটা নিতে পারছে না, স্টেক জি হোল্ডাররা যে অত বড় ভীষণটা স্যার তারা নিতে পারছে না। যেমন আমাদের অর্গানাইজেশনে এমডি সাহেবের যে গোল, ওইটা থেকে কিন্তু স্যার ব্রেকডাউন হয়ে আমাদের মতো সাধারণ এমপ্লয়ীদের মধ্যে কিন্তু আসে স্যার। হ্যাঁ, দ্যাটস তা এ আমার মনে গ্রেট হয় স্যার সাজেশন। জি স্যার, থ্যাংক ইউ। সো এখানে আমি আরেকটা ওনাদের উদ্দেশ্য করে এবং কিন্তু সবাইকে বোঝার জন্য একটা জিনিস বলবো। এখানে একটা কাজ করে, এটা লং টার্ম প্রসেস, কালচারাল অডিট করা। সেটা হচ্ছে যে আসলে ট্রাস্ট গুলো কোন জায়গায়, কি কারণে ট্রাস্টটা বিল্ড হচ্ছে না, বা ট্রাস্টের গ্যাপ কোন জায়গায়, সেই জিনিসগুলো কেন হচ্ছে, এই জিনিসটা কাইন্ড অফ একটা কালচারাল অডিট। কারণ অনেক সময় যে আমরা কালচারের কথা বলেছি ক্লাসের মধ্যে, ইমোশনাল কালচার এবং ইন্টেলেকচুয়াল কালচার, কোম্পানির মধ্যে একটা কালচার বইয়ের মধ্যে আছে, আর একটা কালচার ফ্লোরে আছে আর এক রকম। কারণ হচ্ছে যে যখন আমাদের হায়ার লেভেল ওনারা যখন মানে আমরা আমি আমি নিজের কথাই বলি, আমি যদি ব্যর্থ হই অ্যাজ এ লিডার আমার ভিশনটাকে আমি প্রপারলি ট্রান্সলেট করতে গিয়ে, তখন এমপ্লয়িরা নিজস্ব একটা কালচার তৈরি করে নেয়। এখন তখন এই গ্যাপটা আরো বড় হতে শুরু করে। তো এখানে যে জিনিসটা
খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে এই যে লিডারদেরকে যে কালচারাল অডিট গুলো করা, যে মানে হুইচ ওয়ে দ্য কালচার ইজ মুভিং, যে এবং আমার কি ধরনের কালচার হওয়ার কথা ছিল এবং কিভাবে চলছে। এই যে কালচারাল অডিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে রিলেশনশিপ বিল্ডিং ছাড়া, এটা মানুষ কিন্তু যন্ত্র না। যদি এরকম হতো যে কোম্পানির মধ্যে অনেকগুলো মেশিন আছে, সবগুলো প্রোগ্রাম করা, এটা সুইচ দিলেই চলবে, কিন্তু হিউম্যান বিইং সুইচ দিলেই চলে না। তো আমরা যদি অলওয়েজ এক্সপেক্ট করি অ্যাজ এ লিডার, আমি তো আমার এমপ্লয়িকে সবই দিলাম, তারপরেও হি ইজ নট বিহেভিং, হি ইজ নট অ্যাক্টিং, এটার কারণ হচ্ছে তার যে ইন্সপাইরেশনের যে সুইচটা, মোটিভেশনাল যে সুইচটা, সেটা অন হচ্ছে না। সেটা যখন অন হবে না, তখন আপনি যতই রিসোর্স দেন, সুতরাং এটা এটা অন করতে পারে একজন লিডার নিজে। এখন লিডার, আমি বলছি না যে উনি, যিনি ম্যানেজিং ডিরেক্টর, সিইও বা বা বড় জেনারেল ম্যানেজার যে পজিশন আছে, উনি একা সবকিছু পারবেন না। এই জন্য ওনাকে ওনার লিডারশিপ পজিশনটা প্রথমে ওনার নিচের লেডারে এসে ট্রান্সলেট করতে হবে। এটা কাইন্ড অফ মানে ব্রেক ডাউন করতে হবে, যে যাতে অল, উনি একা যদি এসে সব এমপ্লয়িকে ডেকে কথাগুলো বলেন সবসময়, এটা ইজ নট গোনা ওয়ার্ক আউট। এটা ফার্স্ট অফ অল তার নিচের লিডারদের মধ্যে এটা ইনজেক্ট করতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে, তারা পরবর্তী লেডারে যাবে। এভাবে আস্তে 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 পুরো অর্গানাইজেশনটাকে একটা মিশনে নিয়ে আসতে পারা, একটা ভিশনে, একটা বিলিফে নিয়ে আসতে পারার জন্য আমাদের কাজ করতে হবে আর কি। ইট ওয়াজ গ্রেট থিঙ্কিং। সো আমাদের যদি আমরা আর দুই একটা তিনটা কোয়েশ্চেন নেবো ইনশাল্লাহ, কারণ আমি রাতও অনেক হয়ে গেছে ডেফিনেটলি। তো এনিওয়ান হ্যাভ এনি, পারভেজ ভাই একটা কোয়েশ্চেন করতে চেয়েছি। স্যার হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার কাছে, সরি আমি আসসালামু যদি পারভেজ ভাইয়ের নাম মেনশন করে ফেলেছি, আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আলাইকুম। আমি সরাসরি কোশ্চেনে যাই। আমার একটা আইডিয়া আপনার কাছ থেকে নিতে হবে, সেটা হচ্ছে স্যার, এই আজকের আলোচনার মাধ্যমে যে মাল্টিপ্লায়ার অ্যান্ড ডেমিনিশিয়ার, এই দুইটা বস আমি আসলে রিলাই করতে পারছি। আমি আসলে কোন পিপল গুলো আমার প্রতিষ্ঠানে মাল্টিপ্লায়ার অ্যান্ড ডেমিনিশিয়ার, আর আমি লাকি যে আমি মাল্টিপ্লায়ার পিপলদেরকেই পছন্দ করি এবং তাদের কাজের ধরনটাই আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করি। যাই হোক, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যদি অ্যাজ এ মাল্টিপ্লেয়ার হিসেবে আমার কোনো সাবঅর্ডিনেটকে, আমার কোনো টিম মেম্বারকে আমার পজিশনে দেখতে চাই অ্যাজ এ মাল্টিপ্লেয়ার বস হিসেবে, যেটা মানে উচিত করা, হুম সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার পরবর্তী পার্সন অথবা সামন, কেউ হায়ার ম্যানেজমেন্টের অথবা টপ ম্যানেজমেন্টের পরিচিত, সে একটা হুম কমফোর্ট জোনের ভিতরে কাজ করে আর কি। সে খুব বেশি ওভার প্রেশার নিতে চায় না, বাট সে হুম তার কাজটা লং টাইম করার জন্য সে একটা কমফোর্টলি একটা জোন ক্রিয়েট করছে। সে অল্প টাইমের ভিতরে সেটা প্রপারলি ক্রিয়েট করে, এবং তাকে অনেকবার বোঝানোর পরও যে তোমাকে এই পজিশনটা আসতে হবে, বাট তোমাকে এই রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে, বাট সে এনিহাউ সেটাকে স্কিপ করে যায়। মানে সে হুম কমফোর্ট জোনের বাইরে আসতে পারে না। অ্যান্ড দেন তার নিচের যে পার্সন, তাকে যখন দেখানো হয় যে ইজ ডুইং বেটার, বাট সে কি করে, সে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলে। কারণ দেখা যায় যে ওই যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সি বস আছে, যে তার কিছু মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু প্রবলেম আছে, তাকে কিছু কমফোর্ট জন্য দিতে হয়, তার কাছ থেকে প্রপার কাজটা যদি নিতে হয় আর কি। তো হুম অ্যানাদার পার্সনদেরকে যদি সেখানে দেখা যায় যে তার পজিশন থেকে বেটার হয়, সেটাকে সে কিছু মনে করে না। তো আমার কাছে অনেক সময় লাকি লাগে যে তার জন্য আমি আরেকজনকে উঠাইতে পারি না, আবার তাকেও আমি আমার পজিশনটা আনতে পারি না, যেটা তাকে আনতে হবে এবং আমাকে অন্য একটা লেভেলে যেতে হবে, থিঙ্ক করতে হবে। যেটা হুম আমি 5 দিন অফিসে গেলাম না, জাস্ট এক্সাম্পল, আমি ওয়ান ডে অফিসে যেতে পারলাম না, অন্য কাজে আছে, সে ওই মুহূর্তে ওই রেসপন্সিবিলিটিটা ফুল নিয়ে নিবে, বাট সে ওইটা নিতে পারে না। এই জিনিসগুলোতে আসলে লং টাইম আমার কাছে মনে হয় যে তাকে একটু এখন সময় আসছে, আমার পজিশন থেকে আমাকে যদি উপরে যেতে হয়, তাকে আমার পজিশনের জায়গাটাতে মানে ফ্লেক্সিবল করতে হবে, তাকে সেট করতে হবে। তো এই ধরনের এমপ্লয়িকে আসলে হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনার আইডিয়াটা আমি একটু জানতে চাচ্ছি। তো যদি এখানে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি বললেন যে ওই মানুষটা হয়তো এখানে এসছে ওই পজিশন, বা কোনো একজন লিডারের আত্মীয় বা পরিচিত, বা এভাবে এভাবে চলে এসছে, দ্যাটস ওয়ান থিং। এখন স্বাভাবিকভাবে তার মধ্যে ওই বিলিফ সিস্টেম কাজ করছে যে পরবর্তী পজিশনটা এইভাবে আসবে, যে দ্য ওয়ে আই গট দিস পজিশন, মেবি নেক্সট পজিশন ইজ গোয়িং টু কাম ইন দ্য সেম ওয়ে, সো আই ডোন্ট নিড টু ডু হার্ড ওয়ার্ক, আই ডোন্ট নিড টু ফোকাস অ্যান্ড অল দিস থিংস। এবং আমরা যেহেতু আমাদের বাংলাদেশে বা তৃতীয় বিশ্বের অটোক্রেটিক একটা এনভায়রনমেন্টে থাকি, এখানে এই ধরনের করাপশনগুলো হয়ে যায়, যে মানে আরেকজনের পরিচিত চলে আসা, অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি না। আবার পরিচিত দিয়ে যে আসে না, ওয়েস্টার্ন কান্ট্রি তো আসে না, সেটা ঠিক না। প্রীতি, মানে এরকম একটা কথা বলা হয়, বেস্ট এমপ্লয়ি গুলো হায়ার হয় রেফারেন্সের মাধ্যমে। তো এখন সেটা আপনি কিভাবে নিলেন, যে আমি কি যখন যাকে হায়ার করলাম, আমি বেস্ট এমপ্লয়ি একজনে রেকমেন্ড করলো এই জন্য হায়ার করলাম, নাকি আমি আত্মীয় এটার জন্য হায়ার করলাম? যাই হোক,
মূল কথাটা হচ্ছে যে ওটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না 100%, কারণ হচ্ছে যে ওদের ক্ষমতা বেশি। তো কিন্তু মোর ইম্পর্টেন্টলি এখানে যে কাজটা করতে পারেন, আপনি আপনি শেখানোর চেষ্টা করছেন, তাকে হেল্প করে যাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু আম, তার সাথে কোনো একটা ওয়েতে তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করা, যেমন অলওয়েজ একটা জায়গায় যে আপনার সাথে তার সাথে যে জায়গায় গ্যাপ আছে সেটা হচ্ছে রিলেশনশিপ গ্যাপ। এটার মানে আমি বলছি না যে আপনি রং না, বাট দ্য থিং ইজ দ্য সামহাও ইট ডিডন্ট কানেক্ট। আপনাদের দুজনের মধ্যে কানেকশনটা ওইভাবে তৈরি হয়নি এখন। ও সে যেহেতু অলরেডি পজিশনে চলে আসছে, তাকে আপনি বিতাড়িতও করতে পারবেন না এখান থেকে। এটা অলমোস্ট লাইক বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য হয়তো ইম্পসিবল হতে পারে। তো আপনি তার সাথে পার্সোনালি কানেক্ট হওয়ার, কোনো না কোনো ভাবে কানেক্ট হওয়ার একটা, যেমন আমি অনেক সময় দেখা গেছে যে, যেমন আমার বস, একটা সিম্পল উদাহরণ দিই। মানুষ অনেক সময় বিভিন্ন উপায় খুঁজে বের করে, যেমন আমার একজন ইমিডিয়েট বস ছিল লাস্ট জবে। তো আমি ওয়ে খুঁজতেছিলাম তার সাথে আমি কিভাবে কানেক্ট করতে পারি। স্বাভাবিকভাবে কাজ করছি, ইন্সপায়ার করছি, হি ইজ এ গুড ম্যান, অল দিস থিং। বাট আমি পার্সোনালি একটা জিনিস ডিসকভার করলাম হঠাৎ করে। দেখলাম যে তার তার কাছ থেকে তার ফ্যামিলি সম্পর্কে যখন শুনলাম, সে আমাকে বললো যে একটা সময় তারা ইরানে ছিল এবং ইরানে যখন ছিল তখন, বা তার বাবা ইঞ্জিনিয়ার হিসেবে ছিল আর কি, এটা শাহর আমলে ইরানে, যখন এই ইসলামী শাসন আসে নাই, অনেক আগের কথা। তো তখন ওখানে ছিল। তো ওখানের মধ্যে সে আহ, ইরানের অনেক খাবার তো আমাদের ইন্ডিয়ান খাবারের মতো। তো ওখানে গিয়ে একদম রাস্তায় চায়ের দোকানে লাইন ধরে থেকে সে নান কিনতো, নান রুটি কিনতো। তারপরে সে বিভিন্ন স্পাইসি ফুড টুড এগুলো। তো আমি কি করলাম, তার সাথে কনভারসেশন মেক করার জন্য, আমি যখন রিয়েলাইজ করলাম সে এই জিনিসগুলো পছন্দ করে, তাকে আমি বললাম যে আহ, মানে আহ, ওর নাম ছিল পিট অ্যাশওয়ালার। তো আমি বললাম যে পিট, আহ, আমি রিয়েলাইজ করলাম যে তুমি মনে হয় ইন্ডিয়ান ফুড খুবই লাইক করো, স্পাইসি হার্ড ফুড। আমাদের এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, যাবা নাকি? আমি নিজেই প্রায় সময় যাই। সে খুবই এক্সাইটেড হয়ে গেল, কারণ তার যেহেতু এই জিনিসটা খুবই মজার, মানে তার পছন্দ করে। তো আমি তাকে বললাম যে, যে বললো যে মানে রিয়েলি ইউ ক্যান টেক মি। আমি বললাম যে হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে পারি। তো আমি তাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাকে বিভিন্ন মেনুগুলো এক্সপ্লেন করলাম, ইয়া করলাম। তখন সে খুব খুশি হয়ে বেশ কিছু অর্ডার টর্ডার দিল। তো আমি এর মধ্যে এবার খেতে খেতে কনভারসেশন মেক করা শুরু করলাম, যেগুলোর মাধ্যমে আমি তার সাথে কানেক্ট করতে পারি। তখন স্বাভাবিকভাবে সে প্রথম যে মেসেজটা পেলো যে আমি তার পছন্দকে কেয়ার করি। ঠিক আছে, আমি পছন্দকে কেয়ার করি, এই জন্যই তাকে আমি নিয়ে গেলাম নিজে ড্রাইভ করে ওই এর মধ্যে। এখানে আমি আপনাকে ঘুষ দিতে বা ঘুষ খাওয়াতে বলছি না। ফাইন্ড এ ওয়ে টু কানেক্ট, এটা মানে আমি তাহলে ঘুষ দেইনি, এটা হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে তার সাথে আমি কানেক্ট করা, অর্থাৎ সে যেন আমাকে পছন্দ করা শুরু করে এবং আমাকে বিশ্বাস করে। তো আমরা তখন এবার প্রায় সময় যখন এটা করলাম, আস্তে 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 তার সাথে আমার বিভিন্ন কথা বিনিময় হলো। সেও আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলো, আমিও তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলাম। আস্তে আস্তে আমাদের মধ্যে খুব একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার চলে আসলো। তারপর আমরা যখন দেখা গেল যে তখন আমি যখন তাকে অনেক কিছু তার কাছ থেকে শিখতে চাচ্ছি অথবা তাকে কিছু লিড করতে চাচ্ছি, তখন দেখা যাচ্ছে সে খুব ইজিলি নিচ্ছে আমার কথাগুলো। এখন আমি যে জিনিসটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে যে এখানে আই কানেক্টেড উইথ হিম, যে রিলেশনশিপটা একটু বিল্ড করলাম। এখানে কিন্তু আমি তাকে, আপনি বলতে পারেন আপনি তো তাকে লাঞ্চ করিয়েছেন বা ডিনার করিয়েছেন, এটা তো মোটেও ঘুষের পর্যায়ে না। কারণ হচ্ছে যে এটা দিয়ে আমার আমার কোনো এক্সট্রা তার কাছ থেকে কোনো অসৎভাবে কোনো কিছু নেওয়ার অভিপ্রায় ছিল না। আমার টার্গেট হলো যে তাকে আমাকে ট্রাস্ট করবে ওই পর্যায়ে তাকে নিয়ে আসা। এরপর থেকে আমরা খুব সিম্পল হয়ে যাই, খুবই বন্ধুত্বপূর্ণ হয়ে যায় প্রায় সময়। তো তখন দেখা গেল যে সে আমার সাথে খুবই ওপেন হয়ে গেল। এখন যখনই আমি যে কোনো কিছু ডিসকাস করলে, আমার কোনো প্রবলেমে সে জাম্প ইন করতো, আমিও তার প্রবলেমে জাম্প ইন করলাম। তো এখন কথা হচ্ছে যে কি জানেন, আমরা এমপ্লয়ি যারা আছি কোম্পানিতে, আমাদের মধ্যে কিছু ইনভিজিবল ওয়াল তৈরি হয়ে আছে, আমার আপনার মধ্যে, ওনার ওনার মধ্যে। এই ওয়ালগুলো আমাদেরকে একজন আরেকজনের কাছে আসতে দেয় না। আমরা এই ওয়ালগুলো যদি ভেঙে ফেলতে পারি, এই ওয়ালগুলো ভেঙে ফেলে যদি ব্রিজ এস্টাবলিশ করতে পারি, তো আমি বলি পৃথিবীর খারাপ মানুষটাও কিন্তু সঙ্গ খোঁজে, ভালো মানুষকে খোঁজে। এটা জিনিস হচ্ছে আপনি যে কাউকে কানেক্ট করতে পারবেন, যে কাউকে কানেক্ট করতে পারবেন, যে তার পছন্দটা এবং ইয়া করার জন্য। আমি আপনাকে সিম্পল উদাহরণ দিই। একবার আম, আম, যেমন, আমি নাম বলবো না, একবার আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, যে তার এক আত্মীয়, সে খুব কক্সবাজারে খুব প্রভাবশালী ছিল, মানে তার কাছে টেরর টাইপের প্রভাবশালী ছিল। ঠিক আছে। তো দেখা গেল যে মানে একবার তার কথা, খুব মজার মজার কথা শুনেছিলাম তার সম্পর্কে। তো আমি একদিন মানে যখন
বললাম যে এমনি মজা করে বলতেছি, সে তার করাপশনের কারণে সে চট্টগ্রামে এসে জেলের মধ্যে পড়ে। তা আমি তখন খুব ইয়াং ছিলাম, তো মানে মজা করে বলতেছিলাম আর কি, বলছে জেলের অভিজ্ঞতাটা একবার নেওয়া উচিত ছিল, এটা জেলে মানে কি কি হয় আসলে তো জানি না। তো এই কথাটা আমার এক ফ্রেন্ড, তো আমি বলতেছি মজা করে বলছি, আমার কাছে শহীদ ভাই যদি রাজি হয় যে আমি ওনার 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 পক্ষ হয়ে 2 দিন জেল কাটতে পারি, জেলের অভিজ্ঞতাটা একটু নিলাম, মজার ছলে কথাগুলো বল, মানে এটা শহীদ ভাইকে খুব অ্যাট্রাক্ট করছে। কারণ শহীদ ভাই আমাকে জেলখানা থেকে কল দিছে, জেলখানা কল মানে ওরা তো প্রভাবশালী মানুষ, জেলখানায় আসলে ওনারা আরাম করতে যায়। সেটা হচ্ছে যে ওনারা মানে আমি বললাম আপনি কোত্থেকে, আপনি কিভাবে আমাকে কল দিলেন, বলে ওসি সাহেব ফোন দিয়ে গেছে আমাকে। তো আমি বললাম ওসি সাহেব আপনাকে সেল ফোন দেয়? বললো যে সেল ফোন দেয় না, শুধু আমি তো প্রতিবেলা ওসি সাহেবের বাসা থেকে খাবার আসে, আমি এটা খাই, আমরা জেলে তো আনন্দ করতে আসি। যাই হোক, কথাটা বললাম যে আমি মজার করে তার সাথে কানেক্ট যখন করলাম, যতবারই কক্সবাজারে যেতাম আমার এনি কাইন্ড অফ প্রবলেম তাকে দিয়ে সলভ হয়ে যেত, অথবা সলভ হয়ে যেতে বললে এটা মানে ইভেন মানে আমার কোনো কিছু আমি পাচ্ছি না, বা আমার এটা ইমিডিয়েট একটা বুকিং লাগবে, অমুক লাগবে সমুক লাগবে। আমি এটা উদাহরণ দিলাম এই জন্য মজা করে, আপনি একজন সন্ত্রাসীকেও কানেক্ট করতে পারবেন যদি রাইট ওয়েতে তাকে চ্যানেল করতে পারেন, তার হার্টটাকে আপনি উইন করতে পারেন। তো মূল কথাটা হচ্ছে যে একেবারে জায়গায় গিয়ে উদাহরণ দিলাম আর কি। তো মূল কথাটা হচ্ছে যে আমরা যখন কানেকশন গুলো বিল্ড করি না, আমরা অনেক লিডারশিপ কথাবার্তা বলতেছি, এটা করতে হবে ওটা করতে হবে, এই করব সেই করব, কিন্তু কোনো কিছুই আপনার কথা আমার ভিতরে যাচ্ছে না, বিকজ আপনি আমাকে কানেক্ট করছেন না। তো মনে রাখতে হবে কানেকশন ইজ দ্য কি। আপনি যদি কানেকশন বিল্ড না করেন তাহলে কখনোই আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো আজকে এখানে একটা অ্যাডভাইস আপনাদের প্রতি, আমি কি আরেকটু মাল্টিপ্লায়ার আপনি বলতে হতে পারি গেলে, স্যার? না আমি আসছি, আপনার মাল্টিপ্লায়ার হতে গেলে যে কাজটা আপনাকে করতে হবে, আজকে থেকে কালচার অডিট করুন, রিলেশনশিপ অডিট করুন, কোন কোন জায়গায় তার সাথে আপনার রিলেশনশিপটা সাফার করছে, কেন সাফার করছে, এবং সে কি কারণে আপনার উপর বিরক্ত, সে কি কারণে আপনাকে পছন্দ করে না, এই জায়গাগুলো আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আপনি, হ্যাঁ আপনি সবসময় সঠিক কাজ করছেন এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অলওয়েজ, আমি কখনোই সবসময় যে বেস্ট তা না, আমি সবসময় যে আমি রাইট কাজ করছি তা না, অনেক সময় দেখা যাচ্ছে যে আই ক্যান টেক এ ডিফারেন্ট ওয়ে টু কানেক্ট উইথ হিম। সো এটা খুবই ইম্পর্টেন্ট কানেকশনটা, কারণ আমার পুরো পুরো কোর্স জুড়ে আমি রিলেশনশিপের উপরে ফোকাস করি, এজন্য আমি অলওয়েজ নিজেকে বলি দি হার্ট কানেক্টর।